আফটার কনজামশন মানে তুমি ওরালি একটা ওষুধ খেলে বা ইন্ট্রাভেনাসলি একটা মেডিসিন কেউ দিল, ইনজেক্ট করলো, what happens after that in the body, right? Because every individual is different. In some individual absorption may be more, in some individual distribution may be more. For example, an American person যার হাইট হচ্ছে 6 ফুট, অ্যাভারেজ হাইট, রাইট? আমেরিকানদের অ্যাভারেজ বডি ওয়েট 80 এর উপর, সেখানে আমাদের একজন ইন্ডিয়ান তার অ্যাভারেজ হাইট, অ্যাভারেজ বডি ওয়েট আলাদা, রাইট? তাই না? একটা ড্রাগ যেটা খুব প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, সাপোজ নাও তোমরা যারা হেলদি ইন্ডিভিজুয়াল তাদের ক্ষেত্রে ড্রাগটা গিয়ে সব প্রোটিন পাবে, প্রোটিন নর্মাল। কিন্তু মনে করো যে পেশেন্টের প্রোটিনিউরিয়া আছে, যে পেশেন্টের হাইপো অ্যালবুমিনিউরিয়া আছে, অ্যালবুমিন কম, ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে ড্রাগটা তোমার আমার ক্ষেত্রে যতটা প্রোটিন বাউন্ড ছিল তার ক্ষেত্রে থাকবে না। সো ড্রাগের একটা নির্দিষ্ট অ্যাবজর্পশন এবং ডিস্ট্রিবিউশন প্রসেস আছে, বাট দ্যাট ইজ সাবজেক্টেড টু ইন্টার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবিলিটি, যেটাই আজকের সাবজেক্ট ডিসকাশন। সো জেনারেল ফার্মাকোলজি স্টাডিজ the main principles of interaction between drug and the body. It has two parts: pharmacokinetics, that is what the body does to the drug, and pharmacodynamics, what the drug does to the body. Don't tell this definition in your exam. This is not a definition, this is an understanding of the term. Okay, পরীক্ষায় কোশ্চেন করা হলে এটা মনে থাকে তখন সবাই এটা বলে। Okay, this is not the definition. তাহলে দেখো চারটে ফেজ কি। প্রথম হচ্ছে একটা ড্রাগ কি তুমি নিলে, ড্রাগ ইন ডোজেজ ফর্ম, ইট মে বি IV, it may be IM, it may be oral, it may be any other sublingual, any other form. Then what happens? The drug is being released from the capsule or enteric-coated tablet or whatever it is, transdermal patch, whatever it is. And then the drug comes into the blood. Now in blood, that portion from orally taking to the coming to the blood, that portion is absorption. Now then what happened? Then distribution happens within the body. Distribution কোথায় কোথায় হতে পারে? একটা হচ্ছে দেখো ব্লাডে ডিস্ট্রিবিউট হতে পারে, রাইট? ব্লাডে কিভাবে ডিস্ট্রিবিউট হবে? আমরা জানি ব্লাডের মধ্যে রয়েছে প্রোটিন, রাইট? অ্যালবুমিন, রাইট? এই অ্যালবুমিন বা আরো কিছু প্রোটিনের সঙ্গে আলফা 1 গ্লাইকোপ্রোটিন আছে, তার সঙ্গে ড্রাগটা গিয়ে বাইন্ড করে যায়। বি ভেরি ক্লিয়ার, যে ড্রাগটা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে গেল মানে এই ফ্র্যাকশনটা এর কিন্তু কোনো ফার্মাকোলজিক্যাল এফেক্ট থাকবে না। ক্লিয়ার? তাহলে দেখো 100% ড্রাগ এখানে ছিল, 100% থেকে অ্যাবজর্পশন হতে গিয়ে কিছু লস হয়ে গেল, সাপোজ 20% চলে গেল, ঠিক আছে? পড়ে রইল কত? 80%। এবারে 80% এর মধ্যে দেখা গেল 50% হচ্ছে প্রোটিন বাউন্ড, তাহলে কত পার্সেন্ট পড়ে রইল? 40%। সেই 40% হচ্ছে ফ্রি ড্রাগ, দ্যাট ইজ রেসপন্সিবল ফর ইটস ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। ওকে, এবার কি হতে পারে দেখো, ড্রাগটা এই ফ্রি ড্রাগটা দেখো সাইট অফ অ্যাকশনে গিয়ে কাজ করবে কিছু অংশ, তার মধ্যে বাকি অংশটা কি হবে? বাকি অংশটা অন্যান্য টিস্যুতে বাইন্ড হয়ে যাবে। সাপোজ একজনের পায়ে এখানে সোয়েলিং হয়েছে, তুমি তাকে ভবেরান এসআর দিলে
বা মুভ দিলে হোয়াটএভার ইট ইজ, দ্যাট ইজ ডাইক্লোফেনাক। ওকে, তুমি দিলে, ডাইক্লোফেনাকটা কি জানে ওকে কোথায় কাজ করতে হবে? ও তো জানে না। ও অ্যাবজর্পশন হয়ে কিছু লস হয়ে যাবে, সেখান থেকে ব্লাডে যাবে, ব্লাডে গিয়ে কিছুটা প্রোটিন বাউন্ড হয়ে আটকে যাবে, কিছুটা বিভিন্ন সেলে ছড়িয়ে যাবে, সেখানে গিয়ে কিছু কাজ করার নেই, ওটা আবার ওইখান থেকে, দেখো দুদিকে অ্যারো আছে, তার মানে এটা কিন্তু যাতায়াত চলতে থাকবে, যতক্ষণ ড্রাগটা বডির মধ্যে থাকবে এই যাতায়াতটা চলতে থাকবে। কখনো ড্রাগটা প্রোটিন বাউন্ড হচ্ছে, কখনো প্রোটিন থেকে ছেড়ে চলে যাচ্ছে, কখনো সাইট অফ অ্যাকশনে কাজ করছে, কখনো অন্য স্টোরেজে গিয়ে আটকে যাচ্ছে। ওকে, so that is absorption and distribution. Then what will happen? Then আস্তে আস্তে কি হবে, এই ড্রাগগুলো বডির লিভারে বিভিন্ন এনজাইম আছে, কিডনিতে বিভিন্ন এনজাইম আছে, ওকে, গাট ওয়ালে বিভিন্ন এনজাইম আছে, এনজাইমগুলো আস্তে আস্তে ড্রাগগুলোকে ভাঙতে থাকবে এবং ড্রাগগুলো অ্যাক্টিভ ফর্ম থেকে ইনঅ্যাক্টিভ ওয়াটার সলিউবল ফর্মে কনভার্টেড হয়ে যাবে। যেই কনভার্টেড হবে তখন সেগুলো স্যালাইভা, সোয়েট, ফিসেস, বাইল এবং ইউরিন দিয়ে বডি থেকে বেরিয়ে যেতে থাকবে। সো দ্যাট উইল এন্ড the function of the drug in the body or pharmacokinetics. তাহলে pharmacokinetics এর পার্ট কি হবে? Definition: the process by which the drug is absorbed, distributed, metabolized and eliminated, in short ADME, by the body. That is the definition of pharmacokinetics. So don't forget ADME. Okay, এই সিকোয়েন্সেই বলবে, absorption, then D for distribution, then M for metabolism and E for excretion. Very good. Now what is pharmacodynamics? The interactions of a drug and the receptors responsible for its mechanism of action. That is not our subject discussion. আজকে আমরা শুধুমাত্র absorption আর distribution নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখো ড্রাগ কি হতে পারে। ওরালি দিলাম, ওরালি কি হবে, স্টমাকে গেল, স্টমাক থেকে ইন্টেস্টিনে গেল, ইন্টেস্টিন থেকে পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভার হয়ে সিস্টেমিক সার্কুলেশনে ঢুকবে। মেক ইট ভেরি ক্লিয়ার। ওকে, কি হবে, ওরালি যাবে, ওরাল থেকে হবে স্টমাক, ইন্টেস্টিন, দেন ফ্রম ইন্টেস্টিন পোর্টাল সার্কুলেশন ভায়া লিভার টু সিস্টেমিক সার্কুলেশন। ওকে, তাহলে এই যে ড্রাগটা 100% ছিল আর এখানে 40% এসে পৌঁছলো সিস্টেমিক সার্কুলেশন। ওকে, তাহলে এই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে 40%, মানে অ্যাকচুয়াল ড্রাগ অ্যাভেলেবল এট দ্য সাইট অফ অ্যাকশন ইজ 40%, 60% অফ দ্য ড্রাগ ইজ লস্ট। ওকে, এটা হচ্ছে ওরাল ড্রাগের ক্ষেত্রে বলছি আমি, কিন্তু দেখো অনলি ফর ওরাল। যেই তুমি আইএম আইভি তে যাবে কি হলো, দেখো এতটা রাস্তা বাইপাস হয়ে গেল, তাহলে আমার যে 60% ড্রাগ লস হচ্ছিল সেই ড্রাগ লসটা হবে না এখানে। সো ইন কেস অফ ইন্ট্রাভেনাস অর আইএম দ্য বায়োঅ্যাভেলেবিলিটি উইল বি 100%। মনে থাকবে, হ্যাঁ, আইভি অর আইএম বায়োঅ্যাভেলেবিলিটি ইজ 100%। এই জন্যই যখন একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয় বা যখন পেশেন্ট মুখে খেতে পারে না, যাই দিচ্ছ বমি করে দিচ্ছে, তখন আমরা এই রুটটা বাইপাস করে যাই এবং আইএম বা আইভি তে ঢোকার চেষ্টা করি। দ্যাট ইজ দ্য সিম্পল লজিক বিহাইন্ড ইট। ওকে, নাও আমি এগুলোর মধ্যে যাচ্ছি না, এগুলো অলরেডি তোমরা হয়তো এর আগে ক্লাসে হয়েছে বোধহয়, যে কি রুটস, আইভি, ইন্ট্রাভেনাস, ট্রান্সডার্মাল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার। ওকে, এগুলো তো বোধহয় বলা হয়েছে, আমি আর এগুলোর মধ্যে যাচ্ছি না। These are the various routes IM, IV, SC and IP. এবার দেখো ভেরি ইম্পর্টেন্ট, এই ছবিটা আঁকো, এটা তোমাদের পরীক্ষায় আসে, পরীক্ষায় আসবে, প্র্যাকটিক্যালে জিজ্ঞেস করা হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, টেক্সট বুকে এই ছবিটা রয়েছে, জাস্ট একটা স্কিমেটিক এঁকে নাও, ভেরি ইম্পর্টেন্ট দুটোই। কোশ্চেনটা কি করে আসবে, কোশ্চেন প্র্যাকটিক্যালের কোশ্চেন হচ্ছে যে এই চার্টটা তোমাদের আঁকা থাকবে, এই চার্টটা আমরা শো করব পাওয়ার পয়েন্টে বা তোমাদের চার্টে দিয়ে দেওয়া হবে এবং ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য চার্ট। এরকম অনেক চার্ট আছে। ওকে, সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য চার্ট অ্যান্ড ডেসক্রাইব দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য চার্ট।
ওকে দেখো বেসিক্যালি হচ্ছে কি এদিকটা হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ওকে দেখো এইটা হচ্ছে টাইম ওকে এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন দ্য ব্লাড এইটা হলো এটা হচ্ছে টাইম এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন দ্য ব্লাড ওকে দেখো কি হচ্ছে যখন এইটা যখন থাকবে এটা হচ্ছে ওরাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা কি ওরাল রুট কেন ওরাল রুট কেন দেখো ড্রাগটা দেখে তুমি চার্টটা দেখে বুঝতে পারবে যে ড্রাগটা এটা হচ্ছে টাইম 0 দেখো এখানে তুমি ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করেছো পেশেন্ট মুখে খেয়েছে এইখানটায় হলো এবার দেখো কি হচ্ছে ব্লাডে কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়ছে কেন বাড়ছে অ্যাবজর্পশন হচ্ছে আস্তে আস্তে ড্রাগটার কনসেন্ট্রেশন বাড়ছে 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 এইখানে গিয়ে ম্যাক্সিমাম পৌঁছলো এটাকে বলা হবে সি ম্যাক্স অর ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাচিভড ইন দ্য ব্লাড ক্লিয়ার পরিষ্কার হ্যাঁ তাহলে এইটা হচ্ছে কি ফেজ অ্যাবজর্পশন ফেজ হলো কখন অ্যাবজর্পশনটা পিক করলো সি ম্যাক্সে গিয়ে যে টাইমে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন পিক করলো ব্লাডে তাকে বলা হবে টি ম্যাক্স অর দ্য ম্যাক্সিমাম টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ক্লিয়ার এটা জিজ্ঞেস করা হবে সি ম্যাক্স কোথায় দেখাও টি ম্যাক্স কোথায় দেখাও ওকে সো দিস ইজ সি ম্যাক্স এন্ড দিস ইজ টি ম্যাক্স এরপর কি হলো এরপর দেখো এলিমিনেশন ফেজ শুরু হলো মানে কিডনি দিয়ে ব্রেক ডাউন হওয়া শুরু হলো মেটাবলিজম হওয়া শুরু হলো যত মেটাবলিজম হবে এলিমিনেশন হবে ড্রাগের কনসেন্ট্রেশনটা পড়তে থাকবে তাই না তাহলে দেখো ধীরে 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 ড্রাগের কনসেন্ট্রেশনটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে একদম এইখানে এসে সি মিন দ্যাট ইজ দ্য মিনিমাম কনসেন্ট্রেশন অ্যাভেলেবল এইখানে গিয়ে তোমাকে আবার একবার ওরালি ড্রাগটা দিতে হবে পরের এফেক্টের জন্য রাইট তাহলে এই ফেজটা হচ্ছে এলিমিনেশন ফেজ ঠিক আছে আচ্ছা এই যে টোটাল এরিয়াটা তৈরি হলো বা এই যে টোটাল এরিয়াটা কালার করা আছে এটাকে বলা হয় AUC অর এরিয়া আন্ডার দ্য কার্ভ এরিয়া আর ভেরি ইম্পর্টেন্ট AUC কেন ইম্পর্টেন্ট পরের স্লাইডে বলবো AUC ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্লিয়ার AUC এই পুরো এরিয়াটা ভেরি ইম্পর্টেন্ট হলো দেখো IVIM এর ক্ষেত্রে কি হবে IVIM এ কি হচ্ছে যখন তুমি দিচ্ছ ইনজেকশনটা সেইটাই হচ্ছে ওর ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কারণ ও তো ডাইরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডে ঢুকে গেল ওরালটা বাইপাস করে তাহলে ওর ক্ষেত্রে অ্যাবজর্পশন ফেজটা থাকবে না তাই না আইভি যখন তুমি দিচ্ছ ওরালের গল্প নেই তাহলে দেয়ার ইজ নো অ্যাবজর্পশন ফেজ ওকে প্রথমেই এটা সি ম্যাক্স অ্যাটেন্ড করে যাবে যে ইনজেকশনে দেবো ডাইরেক্ট সি ম্যাক্স তাহলে কি হলো কার্ভটা কিরকম হবে এই রকম কার্ভটা হবে তাহলে এখানে সি ম্যাক্স কোথায় হবে এই হচ্ছে সি ম্যাক্স টি ম্যাক্স কোথায় হবে এই হচ্ছে টি ম্যাক্স প্রথমেই টি ম্যাক্স এন্ড সি ম্যাক্স অ্যাচিভড ডাইরেক্টলি এন্টার্স দ্য এলিমিনেশন ফেজ ক্লিয়ার হ্যাঁ তাহলে দুটো চার্ট দিলে বলা যাবে কোনটা কি হ্যাঁ এটা বাদ দাও এটা ইনফিউশন ফেজ নট ফর ইউ এবার দেখো এখানে কোশ্চেন আসে এখানে কোশ্চেন হবে যে হোয়াট ইজ টি হাফ অর হাফ লাইফ অফ এ ড্রাগ ওকে ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাদের জিজ্ঞেস করা হবেই হোয়াট ইজ টি হাফ অর হাফ লাইফ অফ এ ড্রাগ ওকে হোয়াট ইজ টি হাফ অর হাফ লাইফ অফ এ ড্রাগ টি হাফ কি টাইম at which the drug has lost half its maximum concentration you see দেখো হাফ লাইফ কি এইটা হচ্ছে টি হাফ হলো এইটা হচ্ছে টি হাফ মানে সি ম্যাক্সটা যখন ঠিক হাফ হবে দেখো যে কনসেন্ট্রেশনে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা হাফ হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে টি ম্যাক্স অফ এ ড্রাগ অর হাফ লাইফ অফ এ ড্রাগ ভেরি ইম্পর্টেন্ট তাহলে হাফ লাইফ কি the concentration the time at which the maximum concentration is half of the original value right that is t half হলো
তাহলে Cmax হচ্ছে highest concentration of the drug in the blood, T half হচ্ছে time at which the drug has lost half its maximum concentration, and C mean already know lowest concentration of drug in the blood. এবার দেখো MCQ কিরকম ভাবে আসে। MCQ এখান থেকে কি রকম কোশ্চেনটা আসছে, তোমাকে এরকম একটা চার্ট দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এর T half কত ক্যালকুলেট করো। এটা হচ্ছে MCQ নিটের। তাহলে দেখো কিরকম ভাবে ক্যালকুলেট করবে, তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে Cmax কোনটা হবে, Cmax কোনটা হবে 25, 100 না 50, 100, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে Cmax, তাই তো। তাহলে আমরা T half কি বলছি, টাইম এট হুইচ ড্রাগ হ্যাজ লস্ট হাফ ইটস ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। তাহলে 100 থেকে 50 যখন হবে সেটা হচ্ছে আমার T half। তাহলে 100 থেকে 50 হচ্ছে দেখো কতক্ষণ, 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা সময় লাগছে 100 থেকে 50 হতে, রাইট। আবার দেখো পরেরটা দেখো, চেক করে নাও, 50 থেকে 25 হতে কত সময় লাগছে, ঠিক 1 ঘন্টা। তাহলে এই ড্রাগটা T half or half life কত, 1 hour। দ্যাট ইজ দ্য অ্যান্সার, ভেরি সিম্পল। হলো, এইটা কি, এইটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ। নেক্সট কোশ্চেন লেখো, হোয়াট আর দ্য টাইপস অফ হাফ লাইফ। বইতে অজস্র জিনিস রয়েছে, হ্যাঁ, প্রায় 50 পাতার চ্যাপ্টার, অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন, 30 পাতার চ্যাপ্টার তো বটেই। ওকে, তো আমার টার্গেট হচ্ছে শুধু পরীক্ষার ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি ফোকাস করে যাব, আদারওয়াইজ সব বলা সম্ভব নয়। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, দেন ইউ রিড ফ্রম ইউর বুক, এভরিথিং ইজ রিটেন ইন ইউর বুক, যা বলছি সব বইতে আছে। তাহলে দেখো হাফ লাইফ কত রকমের, এই জায়গাটা পড়বে। হাফ লাইফ একটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ, লেখো প্লাজমা হাফ লাইফ। প্লাজমা হাফ লাইফ কি, এটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ, মানে প্লাজমা কনসেন্ট্রেশনটা Cmax কি ব্লাডে, মানে প্লাজমাতে কনসেন্ট্রেশন, তাহলে প্লাজমা কনসেন্ট্রেশনটা যতক্ষণে হাফ হচ্ছে দ্যাট ইজ প্লাজমা হাফ লাইফ। হলো, নেক্সট এলিমিনেশন হাফ লাইফ। Elimination half life কি, the time at which 50% of the drug is eliminated, that is elimination half life। হলো, আরেকটা হাফ লাইফ আছে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ। বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ, ওকে, এটা কিসের দেখা যায়, যেমন অ্যাসপিরিন অ্যাট লো ডোজ, এক্সাম্পল অ্যাসপিরিন অ্যাট লো ডোজ। আমরা জানি লো ডোজ অ্যাসপিরিন অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন আছে, জানি না, ফিজিওলজিতে পড়েছি তো, হ্যাঁ, লো ডোজ অ্যাসপিরিন হ্যাজ অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন, তাই না। তাহলে অ্যাসপিরিনটা কি করে, প্লেটলেটের একটা এনজাইম কক্স সেটাকে ইনহিবিট করে দেয়, তাই তো, পার্মানেন্টলি ইনহিবিট করে, মানে একবার একটা প্লেটলেটের কক্সটাকে যদি ইনহিবিট করে দেওয়া যায় তাহলে নতুন প্লেটলেট তৈরি না হওয়া অবধি ওই প্লেটলেটটার আর ফাংশন থাকবে না, তাই তো, হ্যাঁ। তাহলে অ্যাসপিরিনের প্লাজমা হাফ লাইফ হচ্ছে 8 ঘন্টা। তাহলে হিসাব মতন কি, ওই 16 ঘন্টা 20 ঘন্টা পর অ্যাসপিরিন বডি থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক। কিন্তু অ্যাসপিরিনের যে এফেক্টটাও করে গেছে, যে প্লেটলেটটাকেও ব্লক করে দিয়ে গেছে, সেই প্লেটলেটটার কি হবে, সেই প্লেটলেটটা যতক্ষণ ব্লাডে ঘুরতে থাকবে ততক্ষণ ওর এফেক্ট চলতে থাকবে। প্লেটলেটের হাফ লাইফ কত, 3 to 7 ডেজ একটা প্লেটলেট বাঁচে, তাই না। তাহলে অ্যাসপিরিনটা 24 ঘন্টায় বেরিয়ে চলে যাবে, কিন্তু প্লেটলেটটা ইনহিবিট হয়ে থাকায় এফেক্ট থেকে যাবে অ্যাসপিরিনের 3 থেকে 7 দিন, রাইট। তাহলে হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ ইজ লো, এলিমিনেশন হাফ লাইফ ইজ লো, বাট বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ মে বি প্রলংড। ওষুধটা বডি থেকে বেরিয়ে চলে গেছে কিন্তু ওর এফেক্ট তখনও থেকে যাচ্ছে। গট মাই পয়েন্ট। এটা যখন এনসাইডসে যাব তখন ফার্দার স্টাডির মধ্যে যাব, এখন অত আলোচনা করে এটা লাভ নেই। আচ্ছা, ক্যান এ ড্রাগ প্রডিউস ডিফারেন্ট অ্যাকশনস হোয়ার অ্যাডমিনিস্টার্ড বাই ডিফারেন্ট রুটস? ইয়েস, ক্যান প্রডিউস। ওকে, যেমন ম্যাগনেসিয়াম সালফেট যখন তুমি লোকালি বা টপিক্যালি দেবে তখন হচ্ছে অ্যান্টিফলজেস্টিক অ্যাকশন, রিডিউসিং দ্য সোয়েলিং অ্যান্ড পেইন। এখানে যখন তুমি ওরালি দেবে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ পার্গেটিভ, যখন রেক্টালি দেবে অ্যাজ অ্যান এনেমা টু রিডিউস intracranial tension. When you give in IV, that is tocolytic effect,
we can use uterine relaxant. In IM, it acts as a CNS anticonvulsant. So you see, drug may act differently when given by different routes. Okay, route is that much important. So you see what happens, you are consuming a drug, the drug is coming then to the stomach, and there are some portal circulation in the stomach also, but whatever it is, maximum of the drug is absorbed in the proximal part of the ileum. Okay, the proximal part of the intestine, that is where the maximum drug is being absorbed. So এখান থেকে কি হচ্ছে, পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে যাচ্ছে, লিভার থেকে জেনারেল সার্কুলেশনে ঢুকছে আফটার সাম কাইন্ড অফ মেকানিজম। সো এই যে প্রসেসটা হলো পুরো হয়ে এটা এখানে ঢুকলো, এই প্রসেসটাকে বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লং কোশ্চেন, হোয়াট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম, লিখে রাখো। What is first pass metabolism? First pass, ফার্স্ট মানে প্রথম, পাস মানে প্যাসেজ হলো। তাহলে প্রথমবার যখন একটা ড্রাগ অ্যাবজর্পশন হচ্ছে তখন যে যে মেটাবলিজম হচ্ছে হয়ে ড্রাগটা কমে যাচ্ছে, মানে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। ওকে, সেটাকে বলছে ফার্স্ট পাস মেটাবলিজম। কি থাকে যে দেখো, এই গাটের মধ্যে এবং এই লুমেনের মধ্যে কিছু এনজাইম থাকে যেগুলো এই লিভারেও থাকে। হলো, এই কনসেপশনটা দূর করো, শুধু লিভারেই মেটাবলিজম হয় না। পড়তে পড়তে তোমাদের কনসেপশন তৈরি হবে যে সবই দেখছে লিভারে হচ্ছে, সবই দেখছে লিভারে হচ্ছে, সব লিভারে হয় না। লিভারে যা এনজাইম আছে এখানেও কিছু কিছু রয়েছে। তাহলে একটা ড্রাগ যখন যাবে তখন এখানে কিছু মেটাবলিজম হবে। দেখো এই যে CYP3A4, CYP3A5 এইগুলো থাকে। ছবিটা বেটার ছবি আছে আমার কাছে, দেখো এই দেখো, দেখো এটা হচ্ছে ইন্টেস্টিন, এই যে ড্রাগটা আসছে হলো, ড্রাগটা যেই এখান দিয়ে এপিথেলিয়াল সেল ক্রস করতে যাবে, এপিথেলিয়াল সেলের মধ্যে কিছু এনজাইম পাবে, যেমন তার নাম হচ্ছে CYP এনজাইম সিস্টেম, সাইটোক্রোম এনজাইম সিস্টেম হলো। এই সাইটোক্রোম ওকে মেটাবলাইজ করে দেবে ড্রাগটাকে কিছুটা, সে 10% হলো। দেন কি হলো, পোর্টাল সার্কুলেশনে ঢুকলো, পোর্টাল সার্কুলেশনও রয়েছে, ওখানে কি হলো আরো 10% হলো মেটাবলিজম। তাহলে ড্রাগটা ছিল এখানে 100, এখানে আস্তে আস্তে হয়ে গেল কতটা, 10, তাহলে 20% চলে গেল, 80% পড়ে রইল, 80% লিভারে ঢুকলো, লিভার আরো 50% আউট করে দিল, পড়ে রইল কত, সে 30% or 40%। তাহলে 40% ড্রাগ এই সিস্টেমিক সার্কুলেশনে ঢুকলো ফর বায়োলজিক্যাল অ্যাকশন। এই যে এতটা ড্রাগ লস হলো প্রথমবার ইন্টেস্টিন থেকে অ্যাবজর্পশন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানো অবধি, এই প্রথম মেটাবলিজমটাকে বলা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম হলো। বায়ো অ্যাভেলেবিলিটি কি, বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজমের পর যতটা ড্রাগ আলটিমেটলি পৌঁছলো, অ্যাভেলেবল হলো ফর দ্য সিস্টেম, দ্যাট ইজ কল্ড বায়ো অ্যাভেলেবিলিটি। এই কনফিউশনটা দূর যেন হয়, ফার্স্ট পাস মেটাবলিজম আর বায়ো অ্যাভেলেবিলিটি সেম জিনিস নয়। ফার্স্ট পাস মেটাবলিজম হচ্ছে যতটা মেটাবোলাইজড হচ্ছে, আর বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে মেটাবোলাইজড হওয়ার পর যতটা পৌঁছচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো বায়ো অ্যাভেলেবিলিটি কি, ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য অ্যাডমিনিস্টার্ড ডোজ, ফ্র্যাকশন অফ দ্য অ্যাডমিনিস্টার্ড ডোজ। এখানে দেখো এখান দিয়ে বেরিয়ে চলে গেল, কিছু অ্যাবজর্পশন হলোই না, কিছু হলো মেটাবোলাইজড হয়ে গেল, কিছু পোর্টালে মেটাবোলাইজড হলো, কিছু লিভারে হলো, হয়ে ফাইনালি যতটা পৌঁছলো, ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ, that of the administered dose of the unchanged drug that reaches the systemic circulation and or its desired site of action, that is called bioavailability. কারো যদি ফার্স্ট পাস মেটাবলিজম কোন ড্রাগের যদি কম হয়, তাহলে কোন ড্রাগের যদি ফার্স্ট পাস মেটাবলিজম কম হয়, তার বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে না কমবে? বেশি হবে, রাইট? তাহলে হাই বায়োঅ্যাভেলেবিলিটি মিন্স লো ফার্স্ট পাস মেটাবলিজম। ওকে, low bioavailability means high fast pass metabolism. Clear? Drugs with high bioavailability: acetaminophen, paracetamol, amoxicillin, codeine, diazepam. Diazepam is an exception. Orally দিলেও 100% bioavailability আছে diazepam-এর, it is an exception. Oral drug-এর bioavailability 100% হয় না, তোমরা দেখলে absorption-এ লস হবে। Exception is diazepam.
Diazepam can have 99 to 100% bioavailability even given orally. Drugs with low bioavailability like nitroglycerin, hydrocortisone, lignocaine, propranolol, salbutamol, morphine. দেখো এর মধ্যে অনেক ড্রাগই ওরালি আমরা দিই না, যেমন নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন কি? সরবিট্রেট। ওই পেশেন্ট বুকে নিয়ে ঘোরে। সরবিট্রেট কিসে দেয়? জিভের তলায় দেয়। ওকে, ইনজেকশন করলে বায়োঅ্যাভেলেবিলিটি কম, খেলে কাজ হবে না, জিভের তলায় দিতে হবে, সাবলিঙ্গুয়াল রুটে দিতে হবে। এই জন্য যেমন ধরো সালবুটামল, সালবুটামল আমরা ওরালি দিই না। সালবুটামল আমরা গ্যাসে বলি পাফ নিন। কেন? ওরালি দিলে বায়োঅ্যাভেলেবিলিটি হাই, কাজ করবে না, ওটাই পাফে দিলে কাজ করবে। ওকে, সো ড্রাগস উইথ লো বায়োঅ্যাভেলেবিলিটি এগুলো। দেখো বায়োঅ্যাভেলেবিলিটি ওই চারটা থেকে কি করে ডিটারমাইন করব? এটা কিসের? আইভি না ওরাল? কোন রুট এটা? এটা আইভি আর এটা ওরাল। ওকে, তাহলে আমি বলেছিলাম এই যে এরিয়া আন্ডার দা কার্ভটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই এরিয়া আন্ডার দা কার্ভটাই হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি কি? এরিয়া আন্ডার দা কার্ভ। হলো ক্লিয়ার? তাহলে একটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কত কি করে আমরা ডিটারমাইন করব? যে একবার ড্রাগটাকে আমরা ওরালি দিই, দেখা যাক ওরালি দিলে কত এলো, আমরা প্লট করলাম, প্লাজমা কনসেন্ট্রেশন টাইমে প্লট করলাম, করে আমরা এই কার্ভটা পেলাম। হলো, এবার আমরা সেই ড্রাগটাই আইভি দিলাম। যখন আইভি দিলাম, ওর গ্রাফটা প্লট করলাম যে 1 ঘন্টা পর এত, 1 ঘন্টা পর এত করতে করতে আমরা এরকম একটা কার্ভ পেলাম। এবার এর এরিয়া আন্ডার দা কার্ভ ডিভাইডেড বাই এই এরিয়া আন্ডার দা কার্ভ ইনটু 100, দ্যাট উইল বি দা বায়োঅ্যাভেলেবিলিটি অফ দা ড্রাগ। ভেরি সিম্পল। তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি কি? AUC ওরাল ডিভাইডেড বাই AUC ইনজেক্টেড ইনটু 100। এইটা বইয়ে যা ঘুরিয়ে পিছিয়ে লেখা আছে, উদ্ধার করতে মাথা খারাপ হয়ে যাবে। বেসিক্যালি দিস সিম্পল থিং। ওকে, নেক্সট, এটার মধ্যে যাব না, ছেড়ে দাও। দেখো এবার কি নেক্সট কোশ্চেন আসে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। যে কোশ্চেনটা কিরকম হবে? হোয়াট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম, হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি, ডেসক্রাইব ইন ব্রিফ দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং বায়োঅ্যাভেলেবিলিটি। বায়োঅ্যাভেলেবিলিটি কোন কোন ফ্যাক্টর এফেক্ট করবে? দেখো কতগুলো ফ্যাক্টর হচ্ছে ড্রাগ রিলেটেড, কতগুলো হচ্ছে ফিজিওলজি রিলেটেড। ড্রাগ রিলেটেড কি? যেমন ফর্মুলেশন, ড্রাগটা কেমন, ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসলিউশন টাইম, ফুড খাবারের সঙ্গে খাওয়ার আগে নিচ্ছ না পরে নিচ্ছ, লিপিড সলিবিলিটি, ওয়াটার সলিবিলিটি, মলিকুলার সাইজ, পার্টিকেল সাইজ এন্ড ডিগ্রি অফ আয়োনাইজেশন। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি আসছি এক একটা। আরেকটা কি? ফিজিওলজি রিলেটেড। ফিজিওলজি মানে ইন্টেস্টিনের অ্যাবজর্পশন সারফেস কতটা, ইন্টিগ্রিটি অফ দ্য সারফেস, সারফেসটা ঠিক আছে কিনা। ওকে, কারো আলসারেটিভ কোলাইটিস আছে, তার ইন্টেস্টিনটা ড্যামেজড, তাহলে তার ইন্টেস্টিন থেকে অ্যাবজর্পশন নাও হতে পারে, রাইট? কারো এজ হয়ে গেছে, অনেক অ্যাবজর্পশন পাওয়ার কমে গেছে। ওকে, গ্যাস্ট্রিক এমটিং টাইম, ফর এক্সাম্পল একটা পেশেন্টের ডায়রিয়া হচ্ছে, তাহলে তার গ্যাস্ট্রিক এমটিং টাইমটা কমে গেছে, তাই না? তাহলে তার অ্যাবজর্পশনটা গন্ডগোল হয়ে যেতে পারে। একইভাবে একটা পেশেন্টের কনস্টিপেশন আছে, গ্যাস্ট্রিক এমটিং টাইম অনেক হাই, তাহলে সে পেশেন্টের বেশি অ্যাবজর্পশন হয়ে যেতে পারে। ওকে, ব্লাড ফ্লো টু দ্য জিআই ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্টে ব্লাড ফ্লো কেমন? হ্যাঁ, যদি ব্লাড ফ্লো কম থাকে তাহলে অ্যাবজর্পশন কম হবে, যদি বেশি থাকে বা নর্মাল থাকে তাহলে ঠিক হবে। pH of the luminal fluid and gut microbiome, যেমন আমরা জানি পেটে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, ল্যাক্টোব্যাসিলাস, তাই না? তো এই ধরনের ব্যাকটেরিয়াগুলো প্রোবায়োটিক্স, এই জন্য ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়াগুলোর উপরও কিন্তু বহু ড্রাগের মেটাবলিজম ডিপেন্ড করে। দ্যাট you will come to know as the subject will go on. সব ডিসকাস করার জায়গা নেই। আচ্ছা, কিছু কিছু ফ্যাক্টর বলে দিই, যেমন ফুড, মিল্ক ইজ এ টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনের সঙ্গে যদি তুমি মিল্ক দাও তাহলে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশন কমে যায়, দেখা গেছে। ওকে, এগুলো তো বললাম। pH অফ দ্য ব্লাড, রেট অফ দ্য গ্যাস্ট্রিক এমটিং, এগুলো বললাম। দেখো ডিসইন্টিগ্রেশন ডিসলিউশন টাইমটা কি? ডিসইন্টিগ্রেশন টাইম মানে একটা ট্যাবলেট, এই ধরো ট্যাবলেটটা, এটা যখন কেউ খেলো, অনেক ক্ষেত্রে বলি না আমরা যে ডাইজিন ট্যাবলেটটা চিবিয়ে খান, বলি না ওয়ান ট্যাপ চিউয়েবল। কেন চিউয়েবল? কারণ যেই তুমি দেখো অ্যান্টাসিডটা অনেক বড় একটা ট্যাবলেট, ওকে, ওটা ভাঙতে পেটে গিয়ে সময় নেবে। তা আমরা যদি চিবিয়ে নিই
তাহলে ওটা গ্র্যানিউলে কনভার্টেড হয়ে গেল। তাহলে দেখো ও সারফেস এরিয়াটা চেঞ্জ হয়ে অনেক বেড়ে যাবে না, সারফেস এরিয়া যত বেড়ে যাবে তত তাড়াতাড়ি এটা ডিসলিউটেড হয়ে যাবে এবং তত তাড়াতাড়ি অ্যাকশন হবে। ওকে, সো দ্যাট ইজ কল্ড ডিসইন্টিগ্রেশন টাইম, অর্থাৎ ডিসইন্টিগ্রেশন হতে কত তাড়াতাড়ি ডিসইন্টিগ্রেট হচ্ছে। একইভাবে যত কিছু কিছু ক্যাপসুল আছে বা ট্যাবলেট আছে যেগুলো দেখবে খুব ছোট্ট হয়, তাই না, খুব ছোট্ট হয়, ওটাকে খুব কম্প্রেসড তৈরি করা, ওটা ইচ্ছা করেই করা যাতে ওইটার অ্যাবজর্পশনটা স্লো হয়, ডিসইন্টিগ্রেশন হতে সময় লাগবে, এত কম্প্রেসড ক্যাপসুলটা। ওকে, সো এটা কিন্তু ইচ্ছাকৃত নয় যে কোনো একটা বড়, কোনো একটা চিবিয়ে খেলাম, কোনো একটা ছোট, এর প্রত্যেকটা লজিক্যাল কারণ আছে। ডিপেন্ডস আপন ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসলিউশন টাইম। ডিসলিউশন টাইম কি একইভাবে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ডিসলিউশন মানে ডিসলভ হতে যত সময় নিচ্ছে। তো দ্য লোয়ার দ্য ডিসলিউশন টাইম, লোয়ার দ্য ডিসইন্টিগ্রেশন টাইম, র্যাপিড দ্য অ্যাকশন। ওকে, তত তাড়াতাড়ি ড্রাগটা অ্যাক্ট করবে ইন দ্য বডি। So these things may affect the bioavailability. So তাহলে দেখো সলিউশনের বায়োঅ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি হবে, তাই না, সলিউশন তো জট করে অ্যাবজর্বড হয়ে যাবে, তার থেকে কম হবে সাসপেনশন, তার থেকে কম হবে ক্যাপসুল, তার থেকে কম হবে ট্যাবলেট। এবার দেখো যদি আমরা সেল মেমব্রেনের মধ্যে ঢুকি, সেল মেমব্রেনের মধ্যে আমরা জানি এটা হচ্ছে হাইড্রোফিলিক এন্ড বা ওয়াটার লাভিং এন্ড, আর এটা হচ্ছে হাইড্রোফোবিক এন্ড, এর মাঝের অংশগুলো, আবার এই অংশটা হচ্ছে হাইড্রোফিলিক, এর মধ্যে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে অ্যাজ উই নো। এবার দেখো যে কোনো কিছু অ্যাবজর্ব হতে গেলে, ওকে, আমরা বলছি যে ইন্টেস্টিন থেকে অ্যাবজর্ব হবে, হয়ে পোর্টাল সার্কুলেশনে ঢুকবে, পোর্টাল সার্কুলেশন থেকে লিভারে যাবে, কোথাও না কোথাও ওকে তো মেমব্রেনটা ক্রস করতে হবে, রাইট, হয় ইন্টেস্টিনে, নইলে অন্য কোথাও গাট ওয়ালে বা পোর্টাল ভেনে, কোথাও না কোথাও ইট হ্যাজ টু ক্রস দ্য মেমব্রেন। সো মেমব্রেনটা কি করে ক্রস করছে, আর এখানে আয়োনাইজেশন কি করে ম্যাটার করছে, যে there are various process, you know these things in physiology, যে how any molecule can cross a membrane by passive diffusion, filtration, carrier mediated transport, facilitated diffusion, endocytosis and exocytosis. So দেখো ভেরি সিম্পল, আমরা যদি বলি প্যাসিভ ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। প্যাসিভ কি, যেটা এমনি নেমে চলে আসছে, এই দেখো হলো, কোনো এটিপি লাগছে না, নো এনার্জি ইজ নিডেড, হলো। ফ্যাসিলিটেটেড কি, সেক্ষেত্রেও কোনো এনার্জি লাগছে না, কিন্তু একটা ঠেলা গাড়ি আছে লাল রঙের, ওই গাড়িটা করে নামাচ্ছি, কিন্তু নামাতে গিয়ে এখনো কোনো এটিপি বা এনার্জি রিকোয়ারমেন্ট নেই। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি, আমি গাড়িতে করে তুলছি, উই নিড এনার্জি ফর দ্যাট। ওকে, সো ফ্যাসিলিটেটেড ডিফিউশন আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এটাই পার্থক্য, বোথ নিডস এ ক্যারিয়ার, বাট ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন এনার্জি মে নট বি রিকোয়ার্ড, may be required, but most of the case not required. In active there is expenditure of energy. Okay, so all these mechanisms come into play. এবার দেখো যে সিম্পল প্যাসিভ ডিফিউশন যখন হচ্ছে, মানে আমরা কি জানি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, রাইট, এটা মেমব্রেন ক্রস করার সময়। কারা প্রেফারেন্স পাবে, কারা হাই থেকে লোতে গিয়ে, এই যে হাই থেকে লোতে কখন যাবে, যখন এটা এই মেমব্রেনটাকে ক্রস করতে পারবে, তবে না হাই থেকে লোতে যাবে। তাহলে কারা ক্রস করতে পারবে, কারা পারবে না, লেখো, ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, লেখো লিপিড soluble and non-ionized molecules will cross. Lipid soluble and non-ionized molecules will cross. হলো, হ্যাঁ, তাহলে ওয়াটার সলিউবল মলিকুল কিন্তু ক্রস করতে চাইবে না। আয়োনাইজড মলিকুল মানে যার মধ্যে এনার্জি আছে, পজিটিভ নেগেটিভ কিছু আছে, সে কিন্তু ক্রস করতে পারবে না। ওকে নন আয়োনাইজড হতে হবে ড্রাগটাকে, আর লিপিড সলিউবল হতে হবে, মোর লিপিড সলিউবল, মোর রেডিলি অ্যাবজর্বড। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এটা ভুলবে না। দেখো এই যে বলছি আমি আয়োনাইজড ক্রস করতে পারবে না আর নন আয়োনাইজড ক্রস করতে পারবে, এর একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটাকে আমরা কি বলি, হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন। ওকে, বইতে আছে হেন্ডারসন হ্যাসেলব্যাক।
হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন কি? দেখো HA মানে একটা অ্যাসিডিক ড্রাগ, এটা কিভাবে ভাঙছে? এটা হচ্ছে H প্লাস আর A মাইনাস, রাইট? তাহলে আরটা কি? আরটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক ড্রাগ। বেসিক ড্রাগটা কি হচ্ছে? B প্লাস H প্লাস, এটা হচ্ছে HB প্লাস। তাহলে ফর উইক অ্যাসিডস দ্য প্রোটনেটেড ফর্ম ইজ নন আয়োনাইজড and for weak bases the protonated form is ionized. তাহলে দেখো এটার ফর্মুলাটা কিভাবে আসে, দেখো HA একে আমরা ভেঙে দিচ্ছি কিভাবে? A minus and H plus। এখানে একটা Ka ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টরটাকে আমরা বলি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, হলো or pKa, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কি? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka equals to A and H divided by HA, এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। সো H and A divided by HA। এবার আমরা এর সবকটা লগ নিলাম, সো log 10 Ka equals to log 10 H plus plus log 10 A divided by HA। ক্লিয়ার? সবকটা জায়গায় লগ নিলাম আমি, ঠিক আছে? তাহলে সবকটা যদি লগ নিই, তাহলে লগ মানে কি? লগ হচ্ছে নেগেটিভ পিএইচ, তাই তো? তাহলে নেগেটিভ পিকে, এটা মানে কি? নেগেটিভ পিকে ইকুয়ালস টু নেগেটিভ পিএইচ প্লাস লগ 10 এ ডিভাইডেড বাই এইচ এ। তাহলে এটা হচ্ছে উল্টে যদি দিই, তাহলে পিএইচটা এদিকে আসলো, পিকে এটা এদিকে গেল, তাহলে কি হলো? পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ 10 এ মাইনাস ডিভাইডেড বাই এইচ এ। এইটা হচ্ছে হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন। তাহলে দেখো পিকে এর ডেফিনিশন কি? পিকে এর ডেফিনিশন কি দিচ্ছে? পিকে মিন্স ইন্ডিকেটস দ্য পিএইচ। পিকে কি? সেই পিএইচ যে পিএইচ এ 50% অফ দ্য ড্রাগ ইজ আয়োনাইজড, মানে 50% অফ দ্য A is 50% and HA is 50%। হলে কি হবে? হলে কি হবে? দেখো A আর HA দুটো যদি সমান হয়, তাহলে ডিভাইডেড করলে কি হবে? 1 হবে, কি তাই তো? A যদি 50% হয়, A যদি 50% হয়, তাহলে ডিভাইড করলে কি দাঁড়ালো? 1 দাঁড়ালো। তাহলে log 10 এর A মানে কি? 0, তাই তো? তো log 10 এর A মানে হচ্ছে 0। তাহলে যে কনসেন্ট্রেশনে, যে pH এ 50% of the drug will be ionized and 50% of the non-ionized, that pH will be pKa for that drug। একটু জটিল কিন্তু ক্যান বি আন্ডারস্টুড। কি ক্লিয়ার? কোথাও সমস্যা আছে এটা বুঝতে? ওকে, সো দ্যাট ইজ দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অ্যান্ড হেন্ডারসন-হ্যাসেলব্যাক ইকুয়েশন। তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি ইন্টারফারেন্স টানবো, এইটা ইম্পর্টেন্ট, লিখে রাখো যে ইন্টারফারেন্স কি হেন্ডারসন-হ্যাসেলব্যাকের? যে অ্যাসিডিক ড্রাগ remains unionized, acidic drug remains unionized in acidic medium। হলো? hence more absorbed। আমি কি বললাম? unionized drug will be absorbed। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে হেন্ডারসন-হ্যাসেলব্যাক কি করছে? অ্যাসিডিক মিডিয়ামে যখন একটা অ্যাসিডিক ড্রাগ আসবে, তখন ওটা আনআয়োনাইজড থেকে যাবে, তার মানে ইট উইল বি মোর অ্যাবজর্বড, তাই না? সো অ্যাসিডিক ড্রাগ উইল বি মোর অ্যাবজর্বড ইন অ্যাসিডিক মিডিয়াম। ক্লিয়ার? একইভাবে বেসিকের ক্ষেত্রে কি হবে? বেসিক ড্রাগ উইল বি মোর, basic drug will be less ionized in basic medium, so more absorbed from a basic medium, basic pH। হলো? তাহলে যে জায়গায় টিস্যু বা যে জায়গায় একটা বেসিক ড্রাগটা কোথায় গিয়ে অ্যাড করে যাবে? একটা বেসিক যে জায়গাটা রয়েছে সেইখানে গিয়ে ওটা কনসেন্ট্রেটেড হবে এবং বেসিক থেকেই অ্যাবজর্ব হবে। এই কারণে মনে করে দেখো, আমরা যখন পিপিআই দিই, পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই মানে প্যান্টোপ্রাজল,
প্যান্টোপ্রাজল তুমি কি করছো, তুমি তো মুখে খাচ্ছ, তা প্যান্টোপ্রাজল জানবে কি করে যে ওর এই ঠিক ঠিক পেটের ওই H2 সেলটা গিয়ে ওকে ব্লক করতে হবে, ওটাও জানলো কি করে? ও তো অন্য কোথাও তো ব্লক করতে পারতো, কেন করে না? কারণ প্যান্টোপ্রাজল হচ্ছে অ্যাসিডিক, গ্যাস্ট্রিক পিএইচ হচ্ছে অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক প্যান্টোপ্রাজল গ্যাস্ট্রিক পিএইচ এ গিয়ে ট্র্যাপড হয়ে যাবে এবং গ্যাস্ট্রিক পিএইচ থেকে H2 সেলে গিয়ে কাজ করবে। অল সায়েন্স বিহাইন্ড ইট, ক্লিয়ার? দিস ইজ কল্ড আয়ন ট্র্যাপিং। আসবো পরে, সবকিছু বলা সম্ভব না, যাই হোক মোদ্দা কথা এটা হচ্ছে কনসেপ্ট যে আয়োনাইজড ড্রাগ যদি হয়ে যায় তাহলে সেটা অ্যাবজর্পশন কমে যাবে, নন আয়োনাইজড হলে অ্যাবজর্পশন বাড়বে। নন আয়োনাইজড ড্রাগ কখন থাকবে? যদি সেম মিডিয়ামে থাকে। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামে থাকলে নন আয়োনাইজড, সো মোর অ্যাবজর্ব। বেসিক ড্রাগ বেসিক মিডিয়ামে থাকলে নন আয়োনাইজড, সো মোর অ্যাবজর্ব। আয়োনাইজড হলেই অ্যাবজর্পশন কমে যাবে। আর রিগার্ডিং লিপিড সলিউবল এন্ড ওয়াটার সলিউবল, more water soluble means less absorption, more lipid soluble means more absorption. Clear? এটাই বেসিক কনসেপ্ট। এগুলোর মধ্যে যাচ্ছি না, ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট এ আর কি বলবো, অলরেডি ইউ রিড ফ্রম ইউর বুক। আমি অলরেডি বেসিকটা বলে দিয়েছি যে ফেসিলিটেটেড ডিফিউশন, প্যাসিভ ডিফিউশন, নো লস অফ এনার্জি। ওকে, অ্যাক্টিভ ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, there is carrier mediated, there may be use of energy. Okay, facilitated diffusion can be carrier mediated, but still there is no requirement of energy whatsoever. এগুলোর মধ্যে ঢুকছি না, you read from your book. Now what is bioequivalence? এবার আরেকটা টার্ম এলো, এতক্ষণ কি পড়লাম? ফার্স্ট পাস মেটাবলিজম ছিল, হয়ে বায়োঅ্যাভেলেবিলিটি তৈরি হলো, এবার আসছি বায়োইকুইভ্যালেন্স। বায়োইকুইভ্যালেন্স টার্মটা কেন ইম্পর্টেন্ট? এই যে তোমরা এত কচকচানি শোনো, জেনেরিক 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 হলে যে তোমাদের কোশ্চেনটা করে, জেনেরিক হলে কি আমি ব্র্যান্ডেড এর মতন ইয়ে পাবো, এফেক্ট পাবো? কোশ্চেনটা আসে। অ্যাটরভাস্টাটিন আমি স্ট্যাটারটা নেব, ব্র্যান্ডটা নেব, না জেনেরিকটা নেব? সো ডিফারেন্স ইজ উইদিন দ্য বায়োইকুইভ্যালেন্স। কেন বায়োইকুইভ্যালেন্স? ইউ সি, বায়োইকুইভ্যালেন্স কি? Bioequivalence refers to the different drug preparations that exhibit the same bioavailability and pharmacokinetics. So stator এর মধ্যেও তোমার atorvastatin রয়েছে, ওটা অ্যাবটের বানানো। ওকে, অ্যাটরলিপের মধ্যেও atorvastatin রয়েছে, ওটা অন্য একটা টরেন্ট কোম্পানির বানানো বা একটা এবিসি কোম্পানির বানানো। ওকে, তাহলে এই দুটোই atorvastatin, দুটোরই বায়োঅ্যাভেলেবিলিটি সমান হওয়া কথা, কিন্তু হচ্ছে কি? যদি দেখা যায় সমান হচ্ছে, কার্ভ টানতে হবে আবার প্লাজমা কনসেন্ট্রেশন করে করে। যদি দেখা যায় যে দুটো কার্ভ সমান হচ্ছে, তাহলে বুঝতে হবে বোথ দ্য ড্রাগ আর বায়োইকুইভ্যালেন্ট। যদি দেখা যায় ওই পার্টিকুলার জেনেরিক ফর্মে কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানির বানানো জেনেরিকের এই চারটা মিলছে না, তাহলে বুঝতে হবে ওই জেনেরিকের প্রোডাকশনে কিছু না কিছু একটা গন্ডগোল হচ্ছে। সো দ্যাট জেনেরিক ফর্ম মে নট বি বায়োইকুইভ্যালেন্ট। ওকে, টেকনিক্যালি সব শর্ত মানলে সে তুমি যে কোনো কোম্পানি atorvastatin নাও না কেন, that will give the same result, same curve. So all depends upon this kind of curves. Okay, so again Cmax, Tmax and area under the curve, এটা একদম মুখস্থ করে নেবে। হলো, Cmax, Tmax, area under the curve, এটা হচ্ছে elimination phase, এটা হচ্ছে absorption phase. Okay, what is bioavailability? This is bioavailability. Okay, যেটা আমি বলছিলাম, দেখো যে বায়োইকুইভ্যালেন্স আলাদা, মানে দেখা যাচ্ছে যে তিনটে তুমি প্যারাসিটামল খেলে তিনটে কোম্পানির, একটার কার্ভ এরকম, একটার কার্ভ এরকম, একটার কার্ভ এরকম হলো, যেখানে থেরাপিউটিক কনসেন্ট্রেশন হচ্ছে এইখানে। তাহলে কি বুঝতে হবে? এই গ্রিন যে এটা, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল গুড জেনেরিক ফর্ম, আর বাকি বি আর সি সাব থেরাপিউটিক বা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি, ওটাতে হবে না। ওকে, তাহলে এটা গেল অ্যাবজর্পশন ফেজ। হ্যাঁ, এবার অ্যাবজর্পশন থেকে আমরা, ডিস্ট্রিবিউশন অত কিছু নেই, ডিস্ট্রিবিউশন ফেজে ঢুকছি। অ্যাবজর্পশন হয়ে গেল, লিভারের থেকে ও সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে গেল, এবার কোথায় যাবে? দেখো এটা হচ্ছে প্লাজমা, এই যে ইনটেক এখানে ঢুকছে, ক্যাপিলারি মেমব্রেন ক্রস করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে গেল, সেখান থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে গিয়ে জমা হলো এবং সেখান থেকে আবার আউটপুট হয়ে বেরিয়ে গেল। তাহলে অ্যাবজর্পশন ফেজ হচ্ছে এইটা, and this is the distribution of the drug in the body. এবার কি হবে? যে পারফিউশন লিমিটেড টিস্যু ডিস্ট্রিবিউশন। পারফিউশন লিমিটেড টিস্যু ডিস্ট্রিবিউশন কি?
যে ফার্স্ট ফেজ কিভাবে ডিস্ট্রিবিউশনটা হয় বডিতে, দেখো যে স্বাভাবিক একটা ব্লাড যখন গেল তখন ও কোথায় যেতে চাইবে, ব্লাডে গিয়ে ধরো পৌঁছলো ড্রাগটা লিভার টিভার সব ক্রস করে, এবার ব্লাডে যাওয়ার পর কোথায় যেতে চাইবে, যেখানে ফ্লো বেশি সেখানেই না প্রথমে যাবে। তা ফ্লো কোথায় বেশি, মেজর অর্গানস, ব্রেন, হার্ট, কিডনি, তাহলে প্রথম মেডিসিনটা ওইখানে ঢোকার চেষ্টা করবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ফেজ অফ ডিস্ট্রিবিউশন, পারফিউশন বেসড, পারফিউশনের উপর ডিপেন্ডেন্ট হলো। দেন দ্য সেকেন্ড ফেজ, সেকেন্ড ফেজে কোথায় যাবে, যেখানে স্লোয়ার ডিস্ট্রিবিউশন, যেমন মাসেল, অন্যান্য অর্গান, স্কিন, এগুলোতে তারপর যাবে ড্রাগটা। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড ফেজ অফ পারফিউশন লিমিটেড টিস্যু ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? তাহলে টিস্যু ডিস্ট্রিবিউশন কোথায় হবে, ইট উইল ডিপেন্ড আপন দ্য পারফিউশন, হায়ার ব্লাড ফ্লো, মেজর অর্গানস, তাতে প্রথমে যাবে ব্লাড ড্রাগটা, তারপর যেগুলো লেসার মডারেট ব্লাড ফ্লো তাতে গিয়ে ড্রাগটা ঢুকবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে পারমিয়াবিলিটি লিমিটেড টিস্যু ডিস্ট্রিবিউশন, যে এই যে ব্রেনে ঢুকতে চাইবে, ব্রেন কিন্তু সবাইকে ঢুকতে দেবে না, ব্রেন বলবে দাঁড়াও আমার একটা মেমব্রেন আছে, তুমি এই মেমব্রেনটা আগে ক্রস করো তারপর ব্রেনে ঢোকো। দ্যাট মেমব্রেন ইজ blood brain barrier. So the drug must have to cross the blood brain barrier. ক্রস করতে গিয়ে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে ড্রাগটাকে, যে আমি লিপিড সলিউবল কিনা, আমি যদি বেশি ওয়াটার সলিউবল হই আমি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবো না, রাইট? আমার যদি মলিকুলার ওয়েট প্রচুর হয়, আকারে আমি অনেক বড়, আমি ব্লাড ব্রেন ব্যারিয়ারের মধ্যে ছোট্ট টাইট জাংশন দিয়ে ঢুকতে পারবো না, রাইট? ব্লাড ব্রেন ব্যারিয়ারে কিছু পি গ্লাইকোপ্রোটিন বসে থাকে, মেমব্রেন ট্রান্সপোর্টার, যারা আবার কি করবে, আমি এত কিছু আমার ক্রাইটেরিয়া ম্যাচ করলো, আমি নন আয়োনাইজড, আমি লিপিড সলিউবল, আমার ছোট্ট মলিকুলার ওয়েট, আমি ঢুকলাম, দেখা গেল পি গ্লাইকোপ্রোটিন আমার ঘাট ধরে বার করে দিল আমাকে, দিয়ে বললো তুমি ভাই ঢোকার তোমার এন্ট্রি নাই। ওকে, দ্যাট ইজ মেমব্রেন ট্রান্সপোর্টার। এত কিছু ক্রস করে আমাকে ব্রেনে গিয়ে ঢুকতে হবে। তাহলে পারফিউশন ফ্লো আমাকে ফার্স্ট ফেজ অবধি পৌঁছে দেবে, তারপর আমি ব্রেনে ঢুকবো কি ঢুকবো না, দ্যাট উইল ডিপেন্ড আপন 3 or 4 ফ্যাক্টরস, যেটা আমি অলরেডি বললাম। একটা লিপিড সলিউবিলিটি, একটা আয়োনাইজেশন, ওকে, নন আয়োনাইজড ড্রাগ তাড়াতাড়ি ঢুকবে, একটা হচ্ছে মলিকুলার ওয়েট, সাইজ কত, আরেকটা হচ্ছে প্রি গ্লাইকোপ্রোটিন সাবস্ট্রেট কিনা। প্রি গ্লাইকোপ্রোটিন সাবস্ট্রেট হলে ও আমাকে গাঢ় ধরে বার করে দেবে, যেমন পেনিসিলিনকে বার করে দেয়। পেনিসিলিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্লাডে ঢুকতে পারে না নরমালি। কেন? ইট ইজ এ পিজিপি সাবস্ট্রেট, পেনিসিলিনের সব ক্রাইটেরিয়া ম্যাচ করে, ও ঢোকার পরে পি গ্লাইকোপ্রোটিন ওকে টুক করে বাইন্ড করে বাইরে বার করবে। তাহলে কথা হচ্ছে মেনিনজাইটিসে পেনিসিলিন দিচ্ছি কেন, ও তো মেনিনজাসের ইনফেকশন। যেই ইনফেকশন হবে এই ব্লাড ব্রেন ব্যারিয়ারের স্ট্রাকচারটা গন্ডগোল হয়ে যাবে, কোথাও ওর টাইট জাংশন বেড়ে যাবে, কোথাও ওর পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে যাবে, কোথাও ওর ফাংশনালিটিতে প্রবলেম হবে। তখন পেনিসিলিনটা যেই ইনফ্লেমড হয়ে যাবে ব্লাড ব্রেন ব্যারিয়ার, তখন ক্রস করে ব্রেনে ঢুকে যাবে, যখন ঢুকে যাবে ও মেনিনজাইটিসের এফেক্ট শুরু করে দেবে। ক্লিয়ার? এগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ারের সাবস্ট্রেট, যেমন আমি বললাম এই যে পিজিপি, এই যে পিজিপি থাকে মেমব্রেন ট্রান্সপোর্টার, এরা কাজ করে, ইফ্লাক্স ট্রান্সপোর্টার বলা হয় এদেরকে। তেমনই রয়েছে প্লাসেন্টাল ব্যারিয়ার, ওকে, ব্লাড ব্রেন ব্যারিয়ারের মতোই প্লাসেন্টাল ব্যারিয়ারও অনেক ড্রাগকে ক্রস করতে হয়, নইলে তারা হয় না। যেমন কারা ক্রস করবে, লিপিড সলিউবল নন আয়োনাইজড ড্রাগস উইল ক্রস। আর কি, যেটা প্রথমে বললাম যে এই যে ড্রাগটা ক্রস করলো, ওকে, এবার দেখো কি হলো, যে একটা ড্রাগ, লেখো একটা ড্রাগ হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড, একটা ড্রাগ দেখো কিভাবে ডিপেন্ড করে, একটা ড্রাগ হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড হলো ড্রাগ এ, এন্ড ড্রাগ বি হচ্ছে ভেরি লেস প্লাজমা প্রোটিন বাউন্ড, ড্রাগ বি হচ্ছে ভেরি লেস প্লাজমা প্রোটিন বাউন্ড হলো। তাহলে ড্রাগ এবার দেখো একটা টক্সিসিটি ডেভেলপ করলো বডির মধ্যে, একটা কন্ডিশন যে আমার ড্রাগ এতেও টক্সিক, ড্রাগ বিও টক্সিক হলো। তাহলে আমরা কি বললাম প্রথমে, দেখা একদম প্রথমে বলেছিলাম যে ফ্রি ড্রাগ ইজ রেসপন্সিবল ফর ইটস অ্যাকশন, লিখে রাখো, ফ্রি ড্রাগ ইজ রেসপন্সিবল ফর ইটস ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, ফ্রি ড্রাগ ইজ রেসপন্সিবল ফর ইটস ফার্মাকোলজিক্যাল অ্যাকশন।
তার মানে আমার একটা ড্রাগ আমি ওরালি নিলাম, ফার্স্ট মেটাবলিজম ক্রস করলো, করার পর বায়োঅ্যাভেলেবিলিটি হলো 40%, সেই ড্রাগটা গিয়ে ব্লাডে পৌঁছলো, ব্লাডে যাওয়ার পর ও কি হলো, ও হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড, তাহলে ও কি হলো, ও 90% প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে গেল। হলো, এই যে 90% প্লাজমা প্রোটিনে বাইন্ড করে গেল, এই 90% এর কোনো এফেক্ট রইলো না, ও বায়োঅ্যাভেলেবিলিটি হাই, ধরো সাপোজ প্রচুর বায়োঅ্যাভেলেবিলিটি, করেও ঢুকলো, কিন্তু করেও কি হলো, প্রোটিনের সঙ্গে বাইন্ড করে গেল ব্লাডে, তাহলে ফ্রি ড্রাগের যেটা ফ্রি ড্রাগ সেটা কমে গেল। আমি কি বললাম, ফ্রি ড্রাগ ইজ রেসপন্সিবল ফর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, তাহলে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কতটুকুর হবে, ওই ফ্রি ড্রাগটুকুর হবে। তাহলে এই ড্রাগের যদি টক্সিসিটি হয়, এই ড্রাগের যদি টক্সিসিটি হয়, তার মানে ওই ফ্রি ড্রাগটুকু টক্সিসিটিটা করছে, রাইট? তাহলে এর ক্ষেত্রে কি ডায়ালিসিস এফেক্টিভ হবে না হবে না? কোশ্চেনটা এটা আসছে এখন, will dialysis be effective in this case or not? Answer will be yes, dialysis will be effective in this case. কেন না, প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড হয়ে যাওয়ায় ম্যাক্সিমাম ড্রাগটা ব্লাডেই কিন্তু আছে। ডায়ালিসিস কি করবে, হিমোডায়ালিসিস, ব্লাডটা পিউরিফাই করবে। সো হাই প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, তাদের যদি টক্সিসিটি হয়, ডায়ালিসিস উইল বি এফেক্টিভ ইন দ্যাট কেস। হাই প্লাজমা প্রোটিন বাউন্ড, তার মানে প্রোটিনের সঙ্গে বাইন্ড করে ব্লাডেই ড্রাগটা রয়েছে, সো ডায়ালিসিস উইল বি এফেক্টিভ ইন দিস কেস। হলো, আর ড্রাগ বি এর ক্ষেত্রে কি হবে, দেখো ড্রাগ বিটা কি লিখেছিলে, ড্রাগ বি হচ্ছে লেস প্লাজমা প্রোটিন, তার মানে ও ড্রাগটা ব্লাডে এলো, লেস প্লাজমা প্রোটিন, তার মানে ও ড্রাগে আসার পর টিস্যু ফিস্যু বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, ব্লাডে আর নেই, তাহলে ডায়ালিসিস উইল নট বি এফেক্টিভ in case of low plasma protein binding of the drug. তাহলে দেখো এবার একটা জটিল ব্যাপার, লাস্ট জিনিস, এবং এটাই সবচেয়ে জটিল জায়গা, যে তাহলে বডির মধ্যে ডিস্ট্রিবিউশনটা কি করে বুঝবো? ওকে, কোথায় ড্রাগটা ঢুকছে, ড্রাগটা কি ব্লাডে রয়ে যাচ্ছে, ড্রাগটা কি প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে ব্লাডে বসে থাকছে, নাকি না ড্রাগটা টিস্যু স্পেসে ঢুকে যাচ্ছে, ঢুকলে কতটা ঢুকছে। হলো, এই করতে গিয়ে যখন অ্যাকচুয়ালি ফার্মাকোলজিস্টরা মাপতে শুরু করলো যে টোটাল ডিস্ট্রিবিউশন কত, দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার, দেখা গেল ফর এক্সাম্পল ক্লোরোকুইনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যখন মাপা হলো, সারা শরীরে কতটা ভলিউমেও ছড়িয়েছে, দেখা গেল ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে 1000-এর উপর। 1000-এর উপর কি করে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে, বডিতে তো ব্লাড রয়েছে 5 লিটার, তাহলে বডিতে ব্লাড রয়েছে 5 লিটার, আর ড্রাগের ক্যালকুলেশন বলছে ভলিউম অফ ড্রাগ 1000 লিটার ব্লাডে ড্রাগটা ছড়াচ্ছে, কি করে হলো? 5 লিটার ব্লাড ও 1000 লিটার কি করে হলো? কেন হলো? এখানে হচ্ছে টিস্যুর গল্প আসছে। ওকে, এই গল্পটাকে সহজ করতে গেলে আমাদের একটা দুটো চার্ট দেখতে হবে। দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পার্টমেন্ট, এইটা এর মধ্যে দেখো কিছুটা সেরাম রয়েছে, কিছুটা প্লাজমা রয়েছে, কিছুটা টিস্যু রয়েছে। হলো, আমরা যখন ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা মাপবো তখন আমরা ধরে নেব এইগুলো আমরা ধরবো না, আমরা ধরে নেব যে পুরোটাই হচ্ছে ব্লাড, এটা ধরে আমরা ক্যালকুলেশন করব। হলো, যেহেতু ধরে নিচ্ছি অ্যাকচুয়াল নয়, তাই আমরা বলছি অ্যাপারেন্ট, আমরা বলছি না ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, আমরা বলছি না, আমরা বলছি অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি? ফর দ্য পারপাস অফ ফার্মাকোকাইনেটিক স্টাডিজ বডি ক্যান বি কনসিডার্ড as a single compartment, অর্থাৎ আমি টিস্যু কত, ফ্লুইড কত, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কত, ইন্টারসেলুলার ফ্লুইড কত ঢুকছি না, আমি ধরে নিচ্ছি গোটাটাই ব্লাড এবং গোটা শরীরেই ও ছড়াচ্ছে, এটা ধরে শুরু করছি, এরপর ব্যাক ক্যালকুলেশনে ঢুকবো। দেখো apparent volume of distribution is defined as a hypothetical volume, not actual, needed to accommodate the total amount of administered drug at a concentration same as that of its plasma concentration. তার মানে AVD হচ্ছে total amount of drug administered divided by plasma concentration, তার মানে একটা ড্রাগে দেখা গেল প্লাজমা কনসেন্ট্রেশন হচ্ছে 50 মিলিগ্রাম পার লিটার, এটা 1000 মিলিগ্রাম টোটাল ড্রাগ দেওয়া হয়েছে, তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কত হবে? 1000/50 ইকুয়ালস টু 20 লিটার, তার মানে 20 লিটার ফ্লুইডে ওই ড্রাগটা ডিস্ট্রিবিউটেড হয়েছে, তার মানে 5 লিটার হচ্ছে ব্লাড, আমি কি পাচ্ছি 20 লিটারে ডিস্ট্রিবিউটেড হয়েছে, তার মানে 5 লিটার ব্লাডে ডিস্ট্রিবিউট হয়েছে,
15 লিটার টিস্যুতে ডিস্ট্রিবিউট হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? 5 লিটার যেহেতু আমাদের ব্লাড ভলিউম 5 লিটার আছে ব্লাডে, 15 লিটার আছে টিস্যুতে। ক্লিয়ার? এটাকে আমরা বলছি অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অর এভিডি। এভিডির উপর কি ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হচ্ছে লোডিং ডোজ। লিখে রাখো, লোডিং ডোজ ইজ ডিপেন্ডেন্ট অন এভিডি। লোডিং ডোজ and maintenance dose is dependent upon AVD. Loading dose and maintenance dose. Loading dose মানে লোডিং ডোজ হচ্ছে এই ক্লোরোকুইন ম্যালেরিয়া ড্রাগের ক্ষেত্রে দেখো, লোডিং ডোজ হচ্ছে আমি প্রথমে একটা হাই ডোজ দিচ্ছি। ক্লোরোকুইন কি দিচ্ছি? প্রথমে 4টে ট্যাবলেট দিচ্ছি, তারপর আমি একটা করে ট্যাবলেট দিয়ে যাচ্ছি। এই প্রথমে যে 4টে হাই ট্যাবলেট দিই এটাকে আমরা বলি লোডিং ডোজ। কেন দেওয়া দরকার? কারণ লেখো, ক্লোরোকুইন হ্যাজ এক্সাম্পল, ক্লোরোকুইন হ্যাজ হাই এভিডি। ক্লোরোকুইন হ্যাজ হাই এভিডি। হাই এভিডি মানে দ্যাট মিনস ক্লোরোকুইন ইজ ডিস্ট্রিবিউটেড উইদিন দ্য টিস্যু। কি তাই না? এভিডি অনেক বেশি, মানে 5 লিটারের অনেক বেশি। ক্লোরোকুইনের ক্ষেত্রে হচ্ছে 1100 লিটার। 1100 লিটার তার মানে 5 লিটার ব্লাড ছেড়ে দাও, তারপরেও কতটা ডিস্ট্রিবিউট হচ্ছে টিস্যুর মধ্যে, তাই না? তাই ক্লোরোকুইন হ্যাজ হাই এভিডি। সো দ্যাট মিনস হাই এভিডি মানে ইট ইজ ডিস্ট্রিবিউটেড উইদিন দ্য টিস্যু, তাই না? ইট ইজ ডিস্ট্রিবিউটেড উইদিন দ্য টিস্যু। এবার আমি কি বললাম যে কোন ড্রাগটা শুধু কাজ করবে? প্লাজমাতে মানে ব্লাডের মধ্যে ফ্রি ড্রাগটুকু শুধু কাজ করবে। তাহলে টিস্যুতে যে ক্লোরোকুইনটা ঢুকে গেল সেটা কি কাজ করবে? করবে না তো। তাহলে কি হলো? ব্লাডে ক্লোরোকুইনের কনসেন্ট্রেশনটা কম আসছে, তাই না? তাই তো। তাহলে এনি ড্রাগ হুইচ হ্যাজ হাই অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হ্যাভ লো কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড। তাহলে আমি কনসেন্ট্রেশনটাকে বাড়াবো কি করে? আমাকে প্রথমে একটা লোডিং হাই ডোজ দিতে হবে যাতে ব্লাডে কনসেন্ট্রেশনটা ওঠে। একবার উঠলো, হাই ডোজে ব্লাডে গেল, হাই টিস্যুতে ঢুকে গেল, এবার আমি অল্প অল্প করে ড্রাগটা দিয়ে যাব and the plasma concentration will be maintained. হলো? তাহলে কতদূর লিখলাম? Chloroquine has high AVD. হলো? So it will be distributed within the tissue. হলো? As a result, concentration in the blood will be low. As a result, concentration of the blood will be low. So a loading dose will be required for chloroquine. So a loading dose will be required for the action of chloroquine. So a loading dose will be required for the action of chloroquine. হলো? তাহলে high AVD drugs will require a loading dose. Low AVD drugs will not require. হলো? তাহলে দেখো, আইভি যদি আমরা ড্রাগটা দিই, কোন ড্রাগ যদি আমরা আইভি দিই, যেটা আমরা কার্ভটা পেলাম, এই যে স্ট্রেট লাইন কার্ভটা পেলাম, অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরো স্ট্রেট লাইন নয়, থাকে না। যেটা আমি দেখালাম এতক্ষণ, অ্যাকচুয়ালি এটা কিন্তু থাকে না। আইভি দেওয়ার পরে একটা ছোট্ট এইটুকু ফেজ থাকে যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ, যেটা অ্যাকচুয়ালি তোমরা পাবে না। আমরা নরমালি টি ম্যাক্স হিসেবে এটা পাবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে, তারপর এলিমিনেশনটা হবে। সো দ্য অ্যাকচুয়াল কার্ভ উইল বি লাইক দিস and not that. Clear? Thank you. What is pathology? What's the difference between physiology and pathology? So what's the difference between physiology and pathology? Okay, so look at this picture. Look at this picture. There's one lady, an elderly lady who looks happy, jovial. On the other hand, you get a young lady who doesn't look so happy and looks like she's in a state of pain, she's in a state of agony. So if we are to compare these two ladies, so out of this, who is our topic of discussion today? Who is our topic of discussion today? Which one? Second one. So what is second or first? Tell me, left or right? Right hand side. So the younger lady is the one we'll be talking about today. Why? Why? To বুঝতে পারছো তো আমি কি বলছি? Okay, if you have any problem, let me know.
So why are we going to study about this lady and not the lady on the left hand side? Because, why? Because she is absolutely normal. So she is in a physiological state. She is in a physiological state. She is normal. So once things deviate from normal, once the patient enters that stage where things are not normal, we are in a stage of pathology. The person is in a state of pathology, means something abnormal. So having said so, what I asked you, just remember this line. I don't say this. William Osler said this: as is your pathology, so is your practice. Means clinical practice. So the knowledge, this is just what I told you in the beginning of the class. What you study now, the concept that you form in pathology will ultimately help you become a good clinician. You have to bank on these knowledges. So not only pathology, but you have to have knowledge on pharmacology and microbiology also, as well as pathology. So all these things, I'll be coming to that later. But as is your pathology, so is your practice. Okay, remember this line has nothing to do with your topic. So when we compare this two lady, the lady on the left is in a state of physiological state. She's absolutely normal. At least it looks normal. I don't know if she has a hidden disease or not. But going with this picture, we are going to talk about the lady on the right hand side because she is in a state of agony, which effectively puts her in a state of pathology, and that's what we're going to study today. So going with this particular picture, pathology can be divided into two parts: patho and logos. What is patho? Means disease. Logos means study. So pathology is basically study of disease. Pathology is basically a study of disease, and that's why you're going to study about this lady, because she is in a morbid condition. Okay. So pathology is study of disease, or more specifically, this is about changes in cells and tissues during a disease. Changes in cells and tissues during a disease. So when we use the word disease, it can encompass so many things. It can be an infectious disease, it can be a nutritional disorder, it can be, say for example, a tumor, which can be benign and malignant. A tumor can be benign, means which is not dangerous, and a tumor can be malignant, which effectively means it is dangerous, which is cancer. So many things can take place, so many things encompass the subject of pathology. Having said so, let me give you an example. For example, take lung. You know the normal anatomy of lung. You know the cells, you know the bronchioles, the bronchi, bronchioles, then alveoli. Those are the normal things that you have studied in physiology. Now, what changes takes place in the cells and tissues? For example, let's talk about pneumonia. Let's talk about pneumonia. বুঝতে পারছো কি বলছি? You know lungs এর bronchi আছে, bronchioles আছে, alveoli আছে. You have studied all those things in physiology. এর একটা normal, সবকিছু normal. Think of a normal bronchi, bronchiole. Think of a normal lung versus a pathological lung. So pathological lung এর মধ্যে আমরা কি পাচ্ছি? Let's take, so many pathologies can be there. Normal তো normal হয়ে গেল, but pathologyর মধ্যে অনেক রকমের pathology আছে. And out of that, let's talk about pneumonia. Pneumonia te ki changes ashte pare? Tuberculosis. Remember, when you go to practice, patients will never come and say that I have pneumonia or I have tuberculosis. They will present to you with signs and symptoms. For example, in case of pneumonia, patient will present with cough, blood-tinged sputum, pleuritic chest pain, and you have to bank on your clinical knowledge and various ancillary techniques and come to a diagnosis. So I'm coming to that later. So pathology basically deals with changes in cells and tissues during a disease. So what changes takes place? For example, in case of again in case of lungs, there's a normal structure, there's a normal histology of lung. Now, this patient develops metaplasia. Do you know what is metaplasia? One type of epithelium changes into another type of epithelium. So there is metaplasia giving rise to dysplasia giving rise to carcinoma in situ, which is ultimately giving rise to malignancy. So these are the sequence of changes that takes place in a normal cell before it progresses into malignancy. So this is what pathology deals with.
Pathology is not going to deal with a normal cell. Pathology is going to deal only with abnormal cell. For example, in case of cervix, transformation zone. You know what is a transformation zone? You know what is a transformation zone? Cervix e koi rokomer cell thake? Ectocervix and endocervix. So the junction of ectocervix and endocervix is the transformation zone. This junction of ecto and endo is the transformation zone. Have you studied? Anatomy te ki poriche? We'll come to know about it. So the sometimes the squamous cell, this adenocarcinoma, this glandular epithelium of the cervix, eta to jano glands thake cervix e, they undergo squamous metaplasia. Means that glands, they change from columnar to squamous epithelium. You know about this? Have you heard of this? Applied anatomy te etuku porano hoyeche. So this metaplastic epithelium can undergo dysplasia. From dysplasia, they can go into a state of CIS, which is called carcinoma in situ, and then progresses to malignancy. So, ei je jinish gulo ache na, this sequence of events, these are basically the changes that takes place in cells and tissues, and this is what we are going to study in pathology. So, second line tar mane hocche exactly this is what I mean when I say changes in cells and tissues during a disease. So, ki change ashte pare cells and tissues er moddhe during a pathological process. Now, what kind of pathology? That depends what case you get. Right. Next, it explains the reason behind the signs and symptoms manifested by patients using various techniques. Ekhane ami tomoder ekta example di. Let's take an example of, say, so patient presents with signs and symptoms. Signs and symptoms, this is what patient presents with. So what are the signs and symptoms? Cough, the one that I was explaining, cough, fever, cough with sputum, fever, chills, pleuritic chest pain. Now you suspect the patient has pneumonia. You suspect the patient has pneumonia, right? So you'll be starting the antibiotics, but along with that, you're going to give various tests. Along with that, you're going to give various tests. For example, one is CBC. What is CBC? What is CBC? Complete blood count. Okay? Number 2, chest X-ray. Number 3, sputum examination. Number 4, blood culture. Number 4, blood culture. So, ei je entire thing na, this entire thing, they are actually ancillary techniques. For example, CBC belongs to pathology. At example dichi. CBC belongs to the Department of Pathology. Chest X-ray belongs to radiology. Sputum examination and blood culture, they belong to the Department of Microbiology. So this is what I meant, various techniques. So we can use pathological, hematological techniques, we can use biochemical techniques, we can use microbiological techniques, we can use immunological mechanisms. So these are various techniques I'm talking about, and these techniques finally confirm your clinical diagnosis. Did you get this point? Ebar ami ব্যাপারটা boli. Patient presents with this various signs and symptoms, cough, fever, etc., a pleuritic chest pain. You suspect patient has pneumonia. Clinically, you're suspecting it pneumonia. Now, your clinical diagnosis must be backed by certain ancillary techniques. So, these are the ancillary techniques. You do a chest X-ray and you see opacities in the lungs. You do a CBC. Pneumonia has 4 stages, and you see, you do a CBC and you see a neutrophilic leukocytosis. You know what is a leukocytosis? Increase in WBC count. Neutrophilic means total in differential count, neutrophil is increased. So, neutrophilic leukocytosis. Then you do a sputum examination and then you do a blood culture. For example, in sputum examination, you get
lancet-shaped diplococci inside the neutrophils. You do a gram stain and you get lancet-shaped diplococci inside a neutrophil. Then you do blood culture, and blood culture finally helps in pinpointing which organism has caused. It can be Streptococcus pneumoniae, it can be Klebsiella pneumoniae, Haemophilus influenza, whatever it may be, whether it's a bacterial pneumonia, viral pneumonia, whatever it may be, blood culture pinpoints it. So this belongs to the Department of Microbiology. So basically, even though we are talking about pathology, ultimately, the entire thing, pathology, biochemistry, microbiology, these three subjects, pathology, biochemistry and microbiology, they come under the rubric of lab medicine. They come under the rubric of lab medicine, laboratory medicine. ঠিক আছে? So, we all depend on one another to survive. ঠিক আছে? Clear? Is this point clear to you? Is this point clear? We need, so this ancillary techniques finally confirms the patient has tuberculosis, a patient has pneumonia, and so the diagnosis, the clinical and the pathological, I mean the lab techniques and the clinical diagnosis correlates, and that is what is essential in medicine. That is what is essential in medicine. Sometimes your clinical diagnosis may not correlate. Your clinical diagnosis may not correlate. You have to depend on these techniques to come to a diagnosis. So your clinical knowledge is backed by your lab medicine knowledge. This is why you should know pathology very well. This is why you should know pathology very well. Clear? As is your pathology, so is your practice. And this is one example why you should know, you should have a sound knowledge on the subject, which is going to help in due course of time when you start practicing. Okay. So this is the third line. So fine. So basically now lab medicine, what is this picture on the right hand side? So on one hand, you have the basic sciences like anatomy, physiology, biochemistry, based on which you're going to have a knowledge on pathology. And on the other hand, on the other extreme, you got the clinical subjects. So basically these lab medicine subjects, not only pathology, but all the lab medicine subjects, they act as a bridge. They act as a bridge between first year basic medicine subjects like anatomy, physiology and biochemistry. They are the basics. If you do not know histology, you do not know pathology. If you do not know histology, you do not know histopathology. If you do not know physiology, if you do not know how alveoli looks like, how bronchi, bronchioles look like, তাহলে নিউমোনিয়াতে কি চেঞ্জেস আসছে তুমি জানতে পারবে না। If you do not know what is a goblet cell, তাহলে তুমি colonic adenocarcinoma তুমি জানতে, if you do not know how the columnar epithelium looks like, you will never be able to appreciate an adenocarcinoma. If you do not know the layers of the skin, the epidermis, dermis, subcutis, তাহলে কখনোই squamous cell carcinoma জানতে পারবে না। So এই জিনিসগুলো বেসিকটা শেখাবে কিন্তু first year subjects. Okay. First year subjects যা knowledge পাবে তার উপর বেস করে তোমাদের second year subjects জানতে হবে। আর second year সাবজেক্টের উপর বেস করে you have to know your clinical subjects. That's why the second year subjects, they act as a bridge between basic sciences and clinical subjects. Okay. Clear? Any questions? Okay. So আমি কিন্তু এরকম পিকচার দিয়ে পড়াই। That's how I actually like teaching, with pictures. Okay. এগুলো হয়তো কোয়েশ্চেন আসবে না, কিন্তু বেসিকটা তোমাদের জানতে হবে। So when we divide pathology, when we study pathology, there are 4 things that you must remember. There are 4 aspects of pathology. There are 4 aspects of pathology. So what is that? One is etiology. Just নামগুলো জেনে রাখলেই হবে। Number 2, pathogenesis. Number 3, morphologic changes in cells and tissues. Morphologic changes in cells and tissues. And number 4, clinical manifestation. Clinical manifestation. These are the 4 cores of pathology which you must know. Okay.
So the first and foremost thing is the etiology, the cause. So what can be a cause of a disease? During ancient times, people were blamed for a disease, that you have committed a sin, that's why God is giving you punishment. সেই concept এখন চলবে না. That's not going to happen now. Right? You can't blame a person for having a disease. You can't just point your finger at a person saying, because you did this crime, then maybe in previous life, that's why you're getting this disease. It's a way of providing justice by the God to you. No, that's not happening. So, cause এর মধ্যে কি আছে? দুটো জিনিস জানতে হবে. A disease এর দুটো cause আছে. One is genetic. And the other is, if one is genetic, what is the other? একটা হচ্ছে genetic. You got some defective genes in your body. For example, Down syndrome, Turner syndrome, Patau syndrome, Edwards syndrome. নাম শুনেছো এগুলো? Some genetic defect, chromosomal abnormality, which is inherited. You can't help. For example, say you get thalassemia, sickle cell anemia. এগুলো তো তোমার একটা defective একটা gene আছে শরীরে. Okay. So, sorry, that is genetic. What is the other? একটা যদি genetic হয়, secondটা কি হতে পারে? Yes? You get infection, say infectious or nutritional or something else. তাহলে কি হতে পারে সেটা? হ্যাঁ? Extra? External means what? One is genetic, the other is acquired. এগুলো acquire করছি আমরা. You're not born with the pathology. Chromosomal abnormality means you're born with the pathology, so genetic. কিন্তু তোমার যদি একটা infection হয়, for example, you get pneumonia. You're not born with pneumonia, or you're not born with some defective lungs. You have acquired it. Or say someone gets tuberculosis. Close contact with someone gets tuberculosis. এই যে COVID হয়ে গেছে. COVID-টা কি? Was it genetic or acquired? It was acquired. Close contact থেকে COVID হয়ে গেছে. So that is acquired. It's an infectious disease. So এই জিনিসটা মাথায় রাখতে হবে. এগুলো পরীক্ষা হয়তো এখান থেকে একটা কোয়েশ্চেনও আসবে না, কিন্তু you must know all these things before you go to pathology. That's why I'm giving so much stress. You can ask your juniors, ask your seniors, তোমাদের দুজন সিনিয়র ব্যাচ আছে, তাদেরকে এই জিনিসগুলো আমি পড়িয়েছিলাম. ঠিক আছে? You can ask them. Second one, mechanism of development. For example, let's take an example of, say, cystic fibrosis. Heard of it, cystic fibrosis? অনেকগুলো cyst form করে, lungs, pancreas, etc. So we know the cystic fibrosis, we know the mutant gene which causes cystic fibrosis. We know the mutant gene that causes cystic fibrosis, but that's not enough. It's many steps ahead where the patient presents clinically. Only knowing the genetic abnormality is not enough. We must also know it's many steps ahead of how cysts are formed in the lungs, pancreas. So pathogenesis এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে. So knowing the defective gene is not enough. There are other mechanisms by which the cysts form in the lungs and pancreas in cystic fibrosis. So that is pathogenesis. এটা কি করে form করছে? How does cervical lymph nodes form? What is the cause of cervical lymphadenopathy in case of tuberculosis? What is the cervical lymphadenopathy? মানে lymph node ফুলে যায়, এটা জানো তো? Lymph node ফুলে যায়. Swollen lymph node in case of tuberculous lymphadenitis কি করে হচ্ছে? So that is pathogenesis. কি mechanism এ develop করছে? Every disease has a pathogenesis, and this is something that you must know. You know, it's easier said than done, but there are certain diseases, certain questions, certain answers rather, which must be in your fingertips. Okay. Then biochemical and structural alterations in cells induced by the disease. Biochemical and structural alterations in cells induced by the disease. What kind of changes takes place in the cells and tissues? এটা আমি প্রথমেই বলেছি. In case of a normal alveoli, normal bronchiole কি হতে পারে versus pneumonia তে কি হতে পারে? Okay, that is the structural alterations in cells and tissues. একটা normal glandular epithelium দেখতে কি রকম লাগে, বা একটা normal squamous epithelium দেখতে কি রকম লাগে, তার মধ্যে যদি সেখানে যদি এটা, for example in cervix,
you get a metaplasia hole ki rokom change aste pare, dysplasia hole ki rokom change aste pare, carcinoma in situ hole ki aste pare versus invasive cancer hole ki changes aste pare. At a normal liver versus a fatty liver. Fatty liver এর নাম শুনেছো তোমরা অ্যাপ্লাইড অ্যানাটমিতে কি হয় ওখানে fat accumulate করে small vesicles. So normal একটা liver normal hepatocytes কি রকম দেখতে versus a fatty liver এ কি রকম বা cirrhosis এ কি রকম চেঞ্জেস আসতে পারে। cirrhosis তোমরা দেখিছো কি ফার্স্ট ইয়ারে? cirrhosis দেখোনি বাট cirrhosis সম্পর্কে তো শুনেছো, we have heard of cirrhosis, right? nodules form করে. So that is the morphological changes. That is the morphological change. Okay. And finally, the functional consequences of this changes. Functional consequences of this changes. Again, pneumonia. I mean, pneumonia ta keno eto bolchi bolo to? Why I am talking so much on pneumonia? I could have spoken on some other disease also. Dudin age pneumonia পড়েছি senior batch ke, সেই জন্য আমার pneumonia টা মনে আছে. That's why I am talking about pneumonia. So, functional consequences of these changes is the clinical manifestation. Can pneumonia te patient presents with pleuritic chest pain, cough with sputum. These are the functional consequences of these changes. Jodi ekta amader shorire se streptococcus pneumoniae ঢুকে যায়, what does streptococcus pneumoniae do? What does streptococcus pneumoniae do? It goes to the alveoli and initiates an inflammatory reaction. And the capsule of the polysaccharide capsule of Streptococcus pneumoniae produces a thick gelatinous material which comes out as sputum. So these are basically the changes that takes place. এগুলো এখন তুমি বুঝতে পারবে না because this is the first class on pathology, but যখন subsequently pathologyটা পড়ানো হবে তখন থেকে put your leg down, তোমাকে বলছি put your leg down, হ্যাঁ পা তুলে বসবে না ক্লাসে, হ্যাঁ তো যখন each and every disease পড়বে তখন এই লাইনটার কথা মনে পড়বে তোমাদের, functional consequences of these changes, clinical manifestations. Pleuritic chest pain কেন হচ্ছে? If the inflammation spreads to the pleura, patient presents with pleuritic chest pain. Isn't it? এগুলো just example. For example, যদি ধরো esophagus একটা carcinoma হয়, or ওটা বেশি বলে ফেললাম, hydronephrosis of kidney. Heard of it, hydronephrosis of kidney? Heard of it, yes or no? Kidney te পড়েছো? Kidney size বড় হয়ে যায়. See if there is a stone, kidney পাশে কি থাকে? Ureter থাকে. তো kidney urine ফর্ম করে ureter থ্রুতে কোথায় নামছে? urinary bladder. So ureter যদি একটা স্টোন থাকে তাহলে কি ইউরিনটা নামতে পারবে? একটুখানি আটকে যাবে। তাহলে ব্যাকফ্লো হয়ে কোথায় যাবে সেটা? কিডনিতে যাবে। তাহলে কিডনির কি হবে? The volume, the residual volume would increase, so the size of the kidney would increase. Hydronephrosis. আর এখানে যে কিডনিতে ধরো একটা স্টোন আছে, দ্যাট ইজ আ প্যাথোলজি, স্টোন ফর্ম করেছে। পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে? renal colic, colic is spasmodic pain. That is the clinical manifestation. So what is the pathology in the body? The pathology is the stone in the ureter or the stone in the kidney, and the manifestation is a renal colic. That is, that renal colic is the clinical manifestation. তার প্যাথোলজিটা কি? What is the pathogenesis? Pathogenesis is how the stone is forming. So the pathology in your ureter is a stone, a small stone. Big stones generally do not cause colics. You know why? Because they don't move. So the small stones, they have a tendency to move, and when they move, they cause a tremendous spasmodic pain. So that is the pathology. The pathology lies in the ureter, then the pathology is the stone. And how is it manifesting in your body? Renal colic. You're having vomiting. That is the clinical manifestation. That is the clinical manifestation. বুঝতে পারছো কি বলছি? Clear? এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? How does a cell respond to stress? How does a cell respond to stress? So a normal cell is in a state of homeostasis, right? তুমি stress দিলে, the cell goes into a state of adaptation. So what kind of stress? For example, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। তুমি প্রথমবার জিমে গেলে,
you walk into the gym for the first time, একটা ট্রেনার তোমার কি দেবে, ধরো একটা বাইসেপ কার্ল মারতে দিবে, you have any idea of exercises? So invariably তোমার 2.5 এর বেশি দেবে না, 2.5 is normal bicep curl মার। তুমি কি করলে, পাকামি মারতে গেলে, in the absence of trainer you pick up a 15 weight and try to do a bicep curl. So the 2.5 produces normal stress. 2.5 produces normal stress. তুমি যখনই প্রথমবার করবে না, জিম করবে বা ক্রিকেটের বোলিং করেছো কোনোদিনও, দেখবে এইসব জায়গার এটা কি মাসেল, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মেজরই তো এটাকে, হ্যাঁ ভুলে গেছি, হ্যাঁ পেক্টোরালিস মেজর প্রচন্ড ব্যথা করে। কেন? দ্যাট ইজ অ্যাডাপ্টেশন বিকজ অফ অ্যাকিউমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড। তুমি জিম করো, যে কোনো এক্সারসাইজ করো, তুমি ইয়ে করো, স্কোয়াটস মারো, লেগে দেখবে হ্যামস্ট্রিংয়ে মারাত্মক ব্যথা করছে ফর দ্য ফার্স্ট টাইম, যে পার্টি করো বডি, দ্যাট ইজ অ্যাডাপ্টেশন। তো ওখানে তুমি 2.5 এর জায়গায় 2.5 দিলেও তোমার হাতে নর্মালি ব্যথা করলো, দ্যাট ইজ স্ট্রেস। সেখান থেকে বডিটা কিন্তু অ্যাডাপ্ট করবে, রাইট? ওখানে হাইপারট্রফি হবে, হাইপারপ্লেসিয়া হবে, দ্যাট ইজ অ্যাডাপ্টেশন নর্মাল, যেটা আমি আই উইল বি টেকিং দ্যাট ক্লাস। বাট ইন কেস অফ 2.5 তুমি কি দেখালে, you take a 15 and try to do a bicep curl, যেটা মারতে তুমি invariably পারবে না, and your muscle tears, that is an injurious stimuli. 2.5 versus 15 or 2.5 versus 10 ই দাও না তুমি, মাসল ছিঁড়ে যাবে পুরো, বা ছিঁড়ে যাবে, প্রচন্ড ভাবে ইনজুরি হবে, বেকায়দায় জয়েন্টসে ইনজুরি হতে পারে। সো দ্যাট ইজ an injurious stimuli. So one স্ট্রেসে গেলে the cell will adapt. যদি injurious stimuli হয়, there will be cell injury. এবার এই অ্যাডাপ্টেশনের মধ্যে, if the cell is not being able to adapt, even if you are failing to adapt with 2.5, the cell goes into a state of injury. The cell goes into a state of injury. So as long as the cell is within a state of injury, that the stimulus is mild and transient, there is not too much of a damage. The injury is reversible, which means the cell can revert back to its original position. এই পার্টটা ক্লিয়ার? Which means the cell can revert back to its original position. But if the injurious stimuli is severe and progressive, the cell goes into a state where it goes into a point of no return. It goes into an irreversible form, irreversible cell injury. Irreversible cell injury, which basically means death of the cell has occurred. So that is manifested by, there are two forms of cell death. That is manifested by two forms. One is necrosis, the other is apoptosis. Have you heard of necrosis and apoptosis? Yes? Yes? Hanana, necrosis and apoptosis. Okay, so this is basically cellular response to stress. Eta ami porabo adaptation er shomoy. More or less this is how it happens. Normal cell under stress goes into adaptation. If the stimulus is injurious, the cell goes into a state of reversible cell injury, or it goes into a state of cell injury rather. And when there is inability to adapt, again it will go into a state of cell injury. If the stimulus is mild and transient, the injury is reversible, which effectively means once the injurious stimuli is taken off, abates, the injurious stimuli abates, the cell reverts back to its normal form. But if the injurious stimuli is severe and progressive, the cell goes into a point of no return. There is death of the cell, irreversible cell injury, which is manifested by necrosis and apoptosis. Manifested as necrosis and apoptosis. It's apoptosis. P is silent. Second P is silent. Apoptosis. Okay. So what are the causes? Again, causes of cell injury. I told you, I picture dekhiye bahut parai. So that you remember. If someone asks you the causes of cell injury, একদম easily আমি বুঝিয়ে দিচ্ছি। এটা কি? What is the first picture?
What is this? What is this picture? What is this picture? What is this? Yes. Hypoxia. Very good. That is hypoxia. So what are the causes of hypoxia? What are the causes of hypoxia? Ischemia. Very good. One is ischemia, means reduced flow of blood. That is one. Number two, decreased oxygenation of blood. Very good. Example? Very good. Decreased oxygenation means? Example? Anemia. Third, reduced oxygen carrying capacity of blood. Reduced, for example, reduced oxygen carrying capacity of blood. One is decreased oxygenation of blood. If the hemoglobin কম থাকে তাহলে oxygen পাবে না, because hemoglobin carries oxygen. Right? So, reduced, decreased oxygenation of blood exemplified by anemia. Then number two, reduced flow of blood. Ischemia. কোনো obstructionের জন্য, there is an arterial obstruction, ischemia হয়েছে, that is reduced flow of blood. An example, very common. Yes? Myocardial infarction, heart attack, very good. It's good, you know. And then reduced oxygen carrying capacity of blood. কিসে হতে পারে? Carbon monoxide poisoning. They have more affinity for hemoglobin. Huh? Reduced oxygen in atmosphere. হ্যাঁ, reduced oxygen কোথায় পাবে তুমি? যাতে গিয়ে করবে? তাহলে হায়ার অল্টিটিউড। হায়ার অল্টিটিউডে হয়, কিন্তু হায়ার অল্টিটিউডে যে জিনিসটা হয় সেখানে দেখো, যে তুমি তো খুব হাইয়ে যাও না, এটাই আমি অ্যাডাপ্টেশনে ওটা আমি পড়াবো। হায়ার অল্টিটিউডে যে জিনিসটা হয়, তোমার মধ্যে কি সিক্রিট হয়? এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কি করাবে? hemoglobin বাড়াবে, erythropoiesis বাড়াবে। So that is a form of adaptation, but good query. That's good query. ভালো, good. What is the second one? What is the second one? This picture. Yes, what is it? Huh? Idiopathic. Idiopathic মনে হচ্ছে ওটাকে? What is the meaning of idiopathic? Unknown. ওটা দেখে unknown মনে হচ্ছে তো? You think that's unknown? Do you think that's unknown? Yes. Trauma. Very nice. How is that idiopathic, man? That's a trauma. At a লোকের মাথা ব্যান্ডেজ কখন আমরা পড়ি? যদি অ্যাক্সিডেন্ট হয়। So accident means trauma. So trauma can be physical trauma, chemical trauma. For example, chemicals টা পরে আসছে, physical trauma হতে পারে। Then তোমার excess of heat, cold, কোনো কারণে mechanical injury, accidents. So this can cause injury to the cell, trauma. Right? Excessive heat, cold. করতে পারে না, excessive heat এ কি হতে পারে? হাত পুড়ে যেতে পারে। excessive cold এ কি হতে পারে আমাদের? Frostbite হতে পারে। Isn't it? So that is trauma. Yes. What is this? Huh? কি রকম? Pathogens. Pathogenesis. Pathogens. So কি রকম pathogens হতে পারে? Means microorganisms. Yes, pathogens, correct. So viral, bacterial, parasites, প্রচুর আছে. I'm not going into the details of all this now. কি organism, any damn thing can cause, even immunocompromised patient normal commensals can cause opportunistic infections. AIDS, for example, জানো তো এগুলো normal commensals which can cause opportunistic infections, শুনেছো তো তোমরা? হ্যাঁ না আচ্ছা ঠিক আছে শুনবে, maybe I'm going a bit too much, I shouldn't be doing that. You'll be coming to know about all these things as pathology and your second year progresses, but এগুলো অনেক জিনিস আছে। সো মাইক্রো অর্গানিজমস যে করাতে পারে, ভাইরাস করাতে পারে, ব্যাকটেরিয়া করাতে পারে, প্যারাসাইটস করাতে পারে, হেলমিনস করাতে পারে, so many things can do it. Okay, this one? Yes, drugs. Very good. Drugs. Which drugs? Which drugs? Now this defies compilation. এত drugs আছে না, this defies compilation. Oxygen can cause toxicity. Free radicals, নাম শুনেছো?
Oxidants or antioxidants. So যেই জিনিসটা ছাড়া তুমি 3-4 minutes you won't survive, you will die, সেই জিনিসটা side effect আছে. Water has side effects. Glucose and high concentration has side effects. তাহলে আমরা যে থেরাপিউটিক ড্রাগস নিচ্ছি তার তো সাইড এফেক্টস থাকবেই. আরে থেরাপিউটিক ড্রাগ নিয়ে মানুষ সুইসাইড করে, অ্যান্টিসাইকোটিক ড্রাগস নিয়ে মানুষ সুইসাইড করে, প্রচুর এনসাইডস খেয়ে মানুষ সুইসাইড করতে যায়. ফর একটা এনসাইডেরই সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি. কি করাতে পারে এনসাইডস? কি করাতে পারে এনসাইডস? গ্যাস্ট্রিক আলসার করাতে পারে. সো এভরি ড্যাম ড্রাগ দ্যাট ইউ কনজিউম হ্যাজ সাইড এফেক্টস. আর কেউ যদি বলে যে আমাদের সায়েন্সে our drugs do not have side effects, let me tell you, something which do not have effect will not have a side effect. অনেকে বলবে আমাদের ড্রাগের কোনো এফেক্ট, আমাদের ড্রাগের কোনো সাইড এফেক্ট হয় না. আরে ভাই, যার এফেক্ট নেই তার সাইড এফেক্ট হয় না. পার্সন হু নেভার ফেইলস ইজ আ পার্সন হু নেভার ট্রাইজ. আ পার্সন হু নেভার ফেইলস ইজ আ পার্সন হু নেভার ট্রাইজ. যে ট্রাই করবে সে ফেলিয়ার তার হবেই, রাইট? হ্যাঁ না না, someday or the other failure is evident. India Pakistan match, India প্রায় সব জিতেছে, 12-1 বা 13-1 কত এখন, কিন্তু একটা তো হেরেছে. ইভেন তো আমি অ্যান্টি ইন্ডিয়া কথা বলছি, বাট ইটস আ ফ্যাক্ট. someday or the other this is bound to happen. someday or the other it is bound to happen. একদিন 2021 এ দুবাইয়ে হেরে গেছিল ইন্ডিয়া ব্যাডলি. সো ইন্ডিয়া ফেল করেছিল এই ম্যাচে. কেন ফেল করেছিল? বিকজ দে ট্রাইড. So if you do not try, you will never fail. So a thing which has no side effect actually has no effect. So কেউ যদি বলে আমাদের, আমি কোন স্ট্রিমের কথা বলছি, probably you can make out. I'm not going to name it, but যারা বলে যাদের ওষুধে এফেক্ট নেই, যাদের ওষুধে সাইড এফেক্ট নেই, তাদের ওষুধের কোনো এফেক্টও নেই, right? So every damn drug, that's why I'm saying I've used these two words, defies compilation. You cannot compile it. এত বেশি আছে. Every drug has a side effect. You take carrots. Carrots is very good for eyes. Vitamin A. Carrots কি করাতে পারে? ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, রাইট? তোমার কিছু ভালো এফেক্ট আছে. তোমার রবিনসে একটা লাইন দেখাবো পরে, নিওপ্লেসিয়া যখন পড়বে একটা লাইন, আমি যদি মাথায় থাকে আমি বলবো লাইনটা, মানে জিজ্ঞেস করবো তখন, এখন বলে লাভ নেই. ওকে, নেক্সট 3. What is this? We will kill you. এটা বলতে পারবেন. It's an immunologic reaction. Immunologic reaction, আমি ডিটেইলসে যাচ্ছি না এখন. Microbiology will deal with it more than pathology. This immunologic reaction, self antigen. Rheumatic fever এর নাম শুনেছো? Rheumatic fever, আচ্ছা ঠিক আছে. Myasthenia gravis এর নাম শুনেছো? GB syndrome এর নাম শুনেছো? Guillain-Barré syndrome, আচ্ছা. Myasthenic Eaton syndrome, Eaton-Lambert syndrome. Eaton-Lambert syndrome কি হয়? ক্যালসিয়াম চ্যানেলসের এগেইনস্টে কি হয়? অ্যান্টিবডি ফর্ম করে যায়. তাহলে কি সেলফের এগেইনস্টে লড়ছে না? দ্যাট ইজ বেসিক্যালি ইমিউনোলজিক রিয়াকশন. অনেক আছে, এগুলো পরে তোমরা জানতে পারবে. SLE আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, রিউম্যাটিক ফিভার, তারপরে জোগেন সিনড্রোম, প্রচুর ডিসিজ আছে যেগুলো সেলফ অ্যান্টিজেন. বডি স্টার্টস রিঅ্যাক্টিং এগেইনস্ট অ্যান্টিজেন, against its own antigen. Antibodies are formed against own antigen. That is immunologic reaction. ঠিক আছে? মানে তোমাকে চিনতে না পেরে তুমি বহুদিন বাড়ির বাইরে আছো, বহুদিন, ফর এক্সাম্পল 5-7 years ভিডিও, এগুলো ফ্যাক্ট. এগুলো ফ্যাক্ট. আমি যেগুলো বলছি, ইউটিউবে দেখবে অনেক ভিডিওস, 4-5 years the person is out of home, তারপরে সে বাড়ি ফেরে, কুকুর প্রথমে তাকে চিনতে পারে না, তার উপর চিৎকার করে. ফ্যাক্ট বলছি আমি. কেন চিনতে পারছে না? পরে সে স্মেল নিয়ে হয়তো চিনে যায়, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি. একটা আমি এক্সাম্পল ড্র করলাম. আমাদের শরীরের সেলফ অ্যান্টিজেন্স, দ্যাটস হাউ দে রিঅ্যাক্ট. ওরা নিজের অ্যান্টিবডিজ আর ফর্মড এগেইনস্ট ওন অ্যান্টিজেন্স. লাইক ইউর ডগ ক্যান বার্ক অ্যাট ইউ if it does not see you for a prolonged period of time, কিন্তু লেটার ইট উইল আইডেন্টিফাই ইউ. কিন্তু এখানে সেটা হচ্ছে না. ব্যাপারটা একটা সেরকম. What is this picture? Happy jovial girl. এটা একটা আমি ডাউন সিনড্রোমের বা একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির, এরকম. এটা পিকচারটা দেখে কি মনে হয়? একটা জেনেটিক অ্যাবনর্মালিটি আছে. দেখবে যেসব বাচ্চার জেনেটিক অ্যাবনর্মালিটি আছে না, ওরা খুব জোভিয়াল হয়, ওরা খুব জোভিয়াল হয়.
তো this is basically এটা মিন করতে চাই আমি একটা জেনেটিক ডিরেঞ্জমেন্ট। This picture এর থ্রুতে আমি মিন করতে চাই জেনেটিক ডিরেঞ্জমেন্ট, chromosomal abnormality. I have explained you this, and what about this? Swedes, junk, nutritional imbalance. নাম বলো nutritional imbalance এর। PEM, protein energy malnutrition, kwashiorkor marasmus, then there's something called binge eating, bulimia. Many young girls who wants to look thin will eat and then put finger in their mouth and puke. That can cause nutritional imbalance. What you use in food is junk. Okay, so having said all this, these are the causes of cell injury. These are the causes of cell injury. Okay, oxygen deprivation, that is hypoxia, physical agents like trauma, temperature extremes, chemical agents and drugs, infectious agents, immunologic reactions, genetic derangements like chromosomal abnormalities, and nutritional imbalances. Nutritional imbalances. এই পিকচারটা আমি তোমার সেরকম ভাবে আমি বলছি না, you won't be needing it, maybe a bit too high for you. So we are going straight into reversible and irreversible cell injury. Reversible cell injury, now you know what is a reversible cell injury. Reversible cell injury কখন হতে পারে and irreversible cell injury কখন হতে পারে। When the injurious stimuli is mild and transient, that give rise to reversible cell injury. So the two manifestations of reversible cell injury are cellular swelling and fatty change. Cellular swelling and fatty change. Fatty change কিভাবে আসতে পারে? By accumulation of lipid droplets. By accumulation of lipid droplets. আর সেল সোয়েলিং কি করে হতে পারে? অনেক সময় there is hydropic degeneration, means water accumulate করে সেলস এর মধ্যে। So naturally lipid বা water যদি accumulate করে, what can happen at the gross level? There is increased pallor, turgor and weight of the organ. Naturally fatty liver size বড় হয়ে যায় না, তার weight বেড়ে যায় না, isn't it? And last one is vacuolar degeneration. Vacuolar degeneration কিরকম লাগে? Manifested as water vacuoles of water, that is called hydropic change. So a hydropic change jodi hoy ba fatty change jodi hoy, ultimately at the gross level it is manifested as increased pallor hobei, water থাকলে pallor হবে, ফ্যাকাশে হবে, turgor and weight of the organ. And irreversible cell injury is manifested as, এই জন্য আগে ছবিটা দেখিয়েছিলাম, necrosis and apoptosis. Necrosis and apoptosis. Okay, so এইখানে যদি আমরা এই পিকচারটা দেখি, normal cell versus and I mean reversible injury কিরকম ভাবে থাকে? একটা normal cell reversible injury তে গেলে কি হবে? At the microscopic level or electron microscopic level, you get what? Swelling of the endoplasmic reticulum and mitochondria. There will be formation of myelin figures, plasma membrane, blebs, etc., etc. So if the injury progresses, it goes into a state of necrosis. Necrosis ki jinish will be taught to you later. Versus another form of cell injury, apoptosis kibabe hoy? There won't be any leakage of the plasma membrane and removal of all the materials from inside. Rather, there will be chromosome condensation with formation of cellular fragments, and the cell will be devoured by macrophages. That is apoptosis. এই জিনিসগুলো পরে পড়ানো হবে। Monday we will be continuing with this, the mechanism of cell injury.